আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সো ফার্স্ট অফ অল তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসের মধ্যে মেনশন করে দাও খুব দ্রুত। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দাও, বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দাও দ্রুত ভাইয়া। আচ্ছা, রিমি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেয়া বলতেছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে তয়া বলতেছে ভাইয়াকে পাঞ্জাবিতে সুন্দর লাগতেছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে যে নিতু বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহরুন সাদিয়া বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সোহাইব সাহা বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা বলতেছে আসসালামু আলাইকুম। আরিফুল বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহিন বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার কি অবস্থা? সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও খুব দ্রুত। হ্যাঁ, খুব দ্রুত একটু ক্লাসটাকে শেয়ার করে দেবা। তোমরা যত দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দেবা আমি তত দ্রুত কিন্তু ক্লাস শুরু করতে পারবো, ঠিক আছে? শেয়ার করতে দেরি করলে কিন্তু কি হবে, আমার ক্লাস করতে দেরি হয়ে যাবে, মানে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা যত দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিবা আমি তত দ্রুত কি করব, যে আজকের ক্লাসটা হচ্ছে আমি শুরু করব, এবং তত দ্রুত তোমরা কি পাবা, মানে যত দ্রুত ক্লাসটা শেয়ার করবা তত দ্রুত ক্লাস শুরু হবে, এবং সাজেশনটাও তোমরা বেশি পরিমাণে পাবা আর কি, এবং খুব ভালোভাবে পাবা, ঠিক আছে? আর যদি শেয়ার করতে দেরি করো তাহলে আমার ক্লাস শুরু করতে দেরি হয়ে যাবে, তখন কিন্তু তোমরা কি হবা, যে আমি ইন ডিটেলসে যেভাবে তোমাদেরকে বলবো সাজেশনের বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো বা একটু কম স্কিপ করে চলে যাইতে হবে, ঠিক আছে? সো আমি চাচ্ছি না স্কিপ করতে, আমি চাচ্ছি যে খুব দ্রুত ক্লাসটা শুরু করতে। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, ফার্স্ট অফ অল সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, রাসেল কবির বলতেছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, রোমান সরকার বলছে ক্লাস শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু 1 মিনিট ক্লাসটাকে শেয়ার করে ডান লিখো কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, আশা বলতেছে আজ ফার্স্ট ভাইয়ের ক্লাস করছি। তোমাকে স্বাগতম আশা ক্লাসের মধ্যে। তুমি শুধু না, আরও অনেকেই ক্লাস করতেছে দেখতেছি মোটামুটি। আচ্ছা, স্নিগ্ধা বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আনিকা বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে তামান্না তাবাসসুম বলতে 24টা শেয়ার দিছি। ভেরি গুড। পই পই করে মনে রাখতে হবে, ঠিক আছে? কে শেয়ার দিচ্ছে আর কে শেয়ার দিচ্ছে না। যারা শেয়ার দিচ্ছে তাদেরকে মাথায় করে রাখতে হবে, আর যারা শেয়ার দিচ্ছে না তাদেরকেও খুব কাছে রাখতে হবে, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার। খুব কাছে রাখতে হবে, ঠিক আছে? সো কি করো, শেয়ার দাও বেশি বেশি করে, পই পই করে কিন্তু মনে রাখবো আমি কে শেয়ার দিল আর কে শেয়ার দিল না, ঠিক আছে? আচ্ছা, রাসেল বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। উর্মি বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসছো মোটামুটি। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, ক্লাসের শুরুতে আমি জাস্ট একটু ফর্মাল একটু কথাবার্তা বলি তোমাদের সাথে। সো দেখো, আজকে হচ্ছে আমরা কি করব, আজকে আমরা সমাজ বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ সাজেশন ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সমাজ বিজ্ঞানের কোন কোন টপিকগুলো পড়লে তুমি 7টা সিকিউ কভার করতে পারবা, সুন্দর করে লিখতে পারবা, কোন টপিকগুলো থেকে তোমার এমসিকিউটা বেশি আসবে, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার ক্ষেত্রে। সো খুব সুন্দর করে জিনিসগুলো নোট করে নিবা, খুব সুন্দর করে, যদি নোট না করতে পারো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, ঠিক আছে? এবং খুব মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা করতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারো তাহলে অনেক কিছু কিন্তু তোমার এই ক্লাসের মধ্যে কভার হবে, এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু তুমি জানতে পারবা। লাইভ ক্লাস করা, রেকর্ডেড ক্লাস করা, দুটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তুমি যখন লাইভ ক্লাস করবা তখন তুমি লাইভে সবকিছু জানতে পারতেছো, বা হচ্ছে লাইভ ক্লাস করে একটা মজা পাবা। রেকর্ড ক্লাস করতে গেলে কিন্তু আর সেই মজাটা থাকবে না, বুঝতে পারছো? আর শেষ পর্যন্ত আরেকটা কথা হচ্ছে, যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে গান শোনাবো ক্লাস শেষে, ওকে? আচ্ছা আচ্ছা, সুমু বলতেছে আসসালামু আলাইকুম। মুন্নি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই চলে আসছে মোটামুটি। আমি একটু জাস্ট বলি তোমাদেরকে, তোমরা জানো যে, আর সবার আগে আমি যেটা বলছি যে তোমাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে। কি করতে হবে? ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও সবাই। আমাদের এই যে ক্লাস শেয়ার, এই ক্লাস শেয়ারের উপর কিন্তু অনেকগুলো গিফট আছে। দেখো, যে আমাদের যে ক্লাসগুলো, অর্থাৎ আমাদের যে 36 ঘন্টা যে ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যারা শেয়ার করবে বেশি বেশি পরিমাণে, সর্বোচ্চ সংখ্যক যারা শেয়ার করবে, ঠিক আছে, তাদেরকে কিন্তু কি করা হবে বলতো, যে এই গিফটগুলো প্রদান করা হবে। গিফট কি কি আছে? যেমন 3600 টাকা নগদ অর্থ হচ্ছে কি করা হবে, প্রদান করা হবে। তারপরে 18টা ক্রেস্ট দেওয়া হবে, ঠিক আছে? এরপরে 36টা টি শার্ট আছে, আমাদের চলশিখির লোগো সম্বলিত হচ্ছে 36টা টি শার্ট দেওয়া হবে, এবং আমাদের 36টা সাজেশন, ঠিক আছে? এই সাজেশনগুলো কিন্তু কি করা হবে, যে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হবে। যারা
সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে, মেনশন করবে ক্লাসগুলোর মধ্যে, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই গিফটগুলো দেওয়া হবে আর কি। আচ্ছা, এরপরে আমাদের ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 36 ঘন্টার মিশন শুরু হয়ে গেছে অলরেডি। মিশন প্রায় শেষের দিকে, অলমোস্ট অর্ধেকের বেশি ক্লাস কিন্তু হয়ে গেছে, তাই না? তোমরা যদি দেখো আজকে ঠিক দুপুর 2টার ক্লাস হচ্ছে, দুপুর 2টার ক্লাস হচ্ছে সোসিওলজি আর কি, সমাজবিজ্ঞান ক্লাস হচ্ছে দুপুর 2টায়। এই দুপুর 2টার আগে কিন্তু অনেকগুলো সাবজেক্টের ক্লাস হয়ে গেছে, অর্থাৎ মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে হয়। এবং হচ্ছে যে আমাদের বাংলা ইংরেজি আইসিটি তো থাকতেছে আর কি, ঠিক আছে। সো দেখো আমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্টের ক্লাস হয়েছে, হোম সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, তারপরে হিস্ট্রি, সাইকোলজি, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইকোনমিক্স, এগ্রিকালচার ক্লাস নিছি আমি গতকালকে রাতে তোমাদের। এরপর জিওগ্রাফি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, লজিক, ঠিক আছে। তারপর স্ট্যাটিস্টিক্স হলো কিছুক্ষণ আগে তোমাদের। এখন আমি সোসিওলজি ক্লাস নিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের সিভিক্স আছে, বাংলা ফার্স্ট পেপার, আইসিটি, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। এই ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে হবে, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু আমাদের এই যে 36 ঘন্টা যে মিশন, এই মিশনটা হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত চলবে আর কি, ঠিক আছে। সো আজকে রাত 12টা পর্যন্ত চলবে। এবং তোমরা জানো সবাই যে আমাদের FRB 3.1 কোর্স, এই 1 কোর্সে কিন্তু ডিসকাউন্ট চলতেছে। আজকে রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে কিন্তু আমাদের এই প্রত্যেকটা কোর্সের যে কোর্স ফি, এই কোর্স ফিগুলোর উপর আবার অতিরিক্ত 10% হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হবে আর কি, ঠিক আছে। সো তোমরা জানো যে আমাদের হচ্ছে এখানে কোর্স আছে কম্বো কোর্সের মধ্যে থাকবে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি। তোমরা যদি কম্বো কোর্সে ভর্তি হতে চাও তাহলে সেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। কিন্তু আজ রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে এই 1490 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট তোমার জন্য থাকবে, ঠিক আছে। আবার এই কম্বো কোর্সের মধ্যে তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে চাও, ধরো তুমি বাংলায় হতে চাও অথবা ইংলিশে অথবা আইসিটিতে যদি ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি 990 টাকা। কিন্তু আজ রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে এটার কোর্স ফি হচ্ছে আমাদের এই কোর্সে, মানে এই টাকার উপরে হচ্ছে আবার 10% ডিসকাউন্ট পাবো আর কি, ঠিক আছে। তাহলে 10% ডিসকাউন্টে আবার ভর্তি হতে পারবা। এরপরে আমাদের মানবিক বিভাগের কোর্স আছে। মানবিক বিভাগের সবগুলো সাবজেক্ট পড়ানো হয়, এমন কোনো সাবজেক্ট নেই মানবিক বিভাগের যেই সাবজেক্টটা আমাদের এখানে পড়ানো হয় না, সবগুলো সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে। তাহলে তুমি মানবিক বিভাগের যদি শুধুমাত্র গ্রুপ সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে সেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। আর আজকে রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে এই 1490 টাকার উপর আবার অতিরিক্ত 10% ডিসকাউন্ট তুমি পাবা আর কি, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি মানবিক বিভাগের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যেমন তুমি যদি শুধু সমাজ বিজ্ঞানে ভর্তি হতে চাও তারপরে ভর্তি হতে পারবা, তুমি যদি শুধু অর্থনীতিতে ভর্তি হতে চাও তাহলে সেখানেও ভর্তি হতে পারবা আর কি। অর্থাৎ একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে যেটার কোর্স ফি হচ্ছে 750 টাকা। কিন্তু আজ রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে এই 750 টাকার উপরে আবার অতিরিক্ত 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা আর কি। কি বলতো, 10% পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আমাদের বান্ডেল কোর্স আছে। বান্ডেল কোর্সের মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি তো থাকবেই, পাশাপাশি তোমার যে গ্রুপ কোর্স আছে, গ্রুপ কোর্সের যে 4টা সাবজেক্ট আছে, অর্থাৎ মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট এবং বাংলা, ইংরেজি, আইসিটি, টোটাল 13টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে আমাদের 2490 টাকা। কিন্তু আজকে রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে এই 2490 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া ভর্তি হবো কিভাবে? আমাদের স্ক্রিনের মধ্যে 2টা নাম্বার দেওয়া আছে। উপরের নাম্বারটা হচ্ছে মার্চের নাম্বার, এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো আমাদেরকে। আর নিচের নাম্বারটা হচ্ছে আমাদের কি, এখানে আমাদের বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সব ধরনের জিনিসগুলো খোলা আছে। তোমরা এই নাম্বারে আমাদেরকে সেন্ড মানি করতে পারো। তাহলে এই নাম্বারে টাকা পাঠানোর পরে তোমরা বনিয়ামিন পেজে নক দিবা, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে তোমরা ফোন করে আমাদেরকে বলবা যে অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছে। এরপরে আমরা তোমাদেরকে কি করব, আমাদের FRB 3.1 কোর্স, এই কোর্সের মধ্যে আমরা কি করব, যে ইনক্লুডেড করে নিব আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কোর্সের বিস্তারিত। তোমরা কিন্তু চাইলে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা, চলো আজকে তাহলে আমরা কি করব ভাইয়া, আজকে হচ্ছে আমরা সাজেশন ক্লাসে চলে যাব আর কি। সমাজবিজ্ঞানের যে সাজেশন ক্লাস, এখানে চলে যাব। জাস্ট আ মিনিট, হ্যাঁ। ওকে, সমাজবিজ্ঞানের পূর্ণাঙ্গ সাজেশন ক্লাসে কিন্তু আমরা চলে যাব। সবাই একটু শেয়ার করে দাও, কাইন্ডলি একটু সবাই শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আচ্ছা, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, ঠিক আছে। সমাজবিজ্ঞানের একদম A to Z বলে দিব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে, প্রশ্নগুলা কিভাবে আসবে, সবগুলা দেখাই দিব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার লাগবে।
আচ্ছা চলো আমরা চলে যাই ক্লাসের দিকে। তাহলে দেখো আজকে আমরা কি করব, সমাজবিজ্ঞানের সাজেশন ক্লাস করব আর কি, ঠিক আছে। এখন সমাজবিজ্ঞান প্রথম পত্রটা নিয়ে আগে আলোচনা করব, এরপরে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। চলো তাহলে দেখো সমাজবিজ্ঞান যে আমাদের প্রথম পত্র, এই প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ, অর্থাৎ সমাজবিজ্ঞানটার উৎপত্তি আমাদের কিভাবে হলো এবং এটা সমাজবিজ্ঞানটা অর্থাৎ এই সমাজবিজ্ঞানটা কিভাবে পুরো বিশ্বের মধ্যে ছড়ায় গেল, ঠিক আছে, এবং কিভাবে এর উৎপত্তি হইলো, এই জিনিসটাই আসলে কি করা হয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সমাজবিজ্ঞানটা কিভাবে উৎপত্তি হইলো এবং এটার কিভাবে বিকাশ লাভ করলো, এই জিনিসটা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি বলে রাখি তোমাদেরকে, সমাজবিজ্ঞান এই যে প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। একটা প্রশ্ন তো আসবেই, আবার দুইটা প্রশ্নও হতে পারে, ক্ষেত্র বিশেষে দুইটা প্রশ্নও হতে পারে, কিন্তু একটা তো আসবেই আর কি, ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে একটা প্রশ্ন তো মাস্ট আসবে, কিন্তু দুইটা প্রশ্ন আবার কখনো কখনো আসতে পারে। কি হতে পারে? দুইটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা ক্লাসে আসো হচ্ছে প্রায় 184+, কিন্তু শেয়ার করছো মাত্র 75 জন। এটা কি মানে যাচ্ছে বলো দেখি? ক্লাস কি বন্ধ করে দিব? ওই যে আমাকে বাইরে থেকে সিগন্যাল দিচ্ছে, ভাই আপনি ক্লাসে ঢুকছেন এখনো শেয়ার টেয়ার হইতেছে না, এটা কোনো কথা বলো? কালকে রাত 2টার দিকে ক্লাস নিছি তোমাদের জন্য, রাত 2টার দিকে ক্লাস নিয়ে এখান থেকে আমি গেছি কয়টার দিকে? সকাল 6টার দিকে আর কি, বুঝছো। আমার রুমে যেতে যেতে আমার 7টা বেজে গেছে। এরপর আমি 7টা থেকে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুমাইছি। এরপরে 11টার দিকে ঘুম থেকে উঠে আবার নিজের ক্লাস করছি, ক্লাস করে খাওয়া দাওয়া না করে আমি এখানে চলে আসি তোমাদের শুধু ক্লাস নেওয়ার জন্য। লজ্জা শরম থাকা দরকার। হোম সায়েন্স ক্লাসের শেয়ার হয় 500। সেটাই তো ভাই, এটাই তো বলতেছি। হোম সায়েন্স ক্লাসে হচ্ছে ওরা শেয়ার করতেছে 500, আর এখানে ক্লাস করছে মাত্র 75, আছে 176 জন স্টুডেন্টের মতো। একজনের দুটো করে শেয়ার করলেই তো হয়। সেটাই তো, শেয়ার করো ভাইয়া, দ্রুত একটু শেয়ার করে দাও। দুপুরে খাওয়া দাওয়া না করে এখন পর্যন্ত তোমাদের এখানে ক্লাস নিতে চলে আসি, ঠিক আছে। এখন তোমরা যদি কিছু না করো তাহলে কেমনে হবে বলো? ক্লাস করছি, ক্লাস করার পাশাপাশি আবার তোমাদের সাজেশনের যে স্লাইড, এই স্লাইডগুলো বানাইছি, ঠিক আছে। এত পরিশ্রমের পরেও যদি তোমরা শেয়ার না করে তাহলে খুব খারাপ লাগে, বুঝতে পারছো। আমি বলবো না তোমাদেরকে শেয়ার করতে, আর দেখি তোমরা শেয়ার করতেছো কিনা। আমি আমার ক্লাসের মধ্যে 500 শেয়ার চাই, ঠিক আছে। সময় দিলাম হচ্ছে কয় মিনিট? 5 মিনিট সময় দিলাম। যদি 5 মিনিটের মধ্যে 500 শেয়ার না দেখি, সত্যি আমি ক্লাস থেকে বের হয়ে চলে যাবো। দেখো এখানে আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কি করি? আলোচনা করি। কোন টপিকগুলো আসলে আমরা কি করব? পড়বো আর কি, ঠিক আছে। সবাই শেয়ার করে দাও, না হলে কিন্তু আমি সত্যিই বলতেছি যে 5 মিনিট পরে কিন্তু আমি বের হয়ে যাব, ঠিক আছে। দেখো সমাজবিজ্ঞানের এই যে উৎপত্তি এবং বিকাশ, এই চ্যাপ্টারটা থেকে কোনগুলো ভাইয়া সিকিউর জন্য গুরুত্বপূর্ণ? আসো তাহলে এখান থেকে কোনগুলো সিকিউ এবং কোনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কোনটা? সমাজবিজ্ঞানের ইতিহাস, অর্থাৎ সমাজবিজ্ঞানের পূর্ব নাম কি, সমাজবিজ্ঞানটা কিভাবে উৎপত্তি হলো, অগাস্ট কত সালে সমাজবিজ্ঞান শব্দটাকে হচ্ছে আমাদের সাথে পরিচয় করাই দিল, তারপরে অগাস্ট কোথের গ্রন্থটার নাম কি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজবিজ্ঞানের উৎপত্তি যে ইতিহাসটা, শিল্প বিপ্লবের ফলে কিভাবে হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের উৎপত্তি হলো, অগাস্ট কোথ কিভাবে উৎপত্তি করলো, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। কিসের জন্য বলতো? এমসিকিউর জন্য। পাশাপাশি হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশের ক্ষেত্রে আমাদের ওই যে বিভিন্ন ধরনের বিজ্ঞানী আছে না, মন্টেস্কু আছে, তারপরে হচ্ছে ভিকিও আছে, সেন্ট সাইমন আছে, কদ্রোসে আছে, তারপরে হচ্ছে আমাদের অগাস্ট কোথ আছে, চার্লস ডারউইন আছে, তাই না? এদের অবদানগুলো কি কি, অর্থাৎ এদের মতবাদগুলো কি কি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ থেকে। এখান থেকে প্রশ্ন আসবে কি, যে এই যে অমুক বইটার লেখককে, যেমন দি প্রিন্স এই গ্রন্থটার লেখককে, দি রিপাবলিক, দি পলিটিক্স এই গ্রন্থগুলোর লেখক কে, ঠিক আছে। তাহলে এই দুইটা টপিক হচ্ছে আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? সবচেয়ে বেশি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ভাইয়া, এরপরে এখান থেকে খ নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিক কোনটা? খ নাম্বার, অর্থাৎ এই যে খ নাম্বার প্রশ্নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে সমাজবিজ্ঞানের প্রকৃতি। কি বলতো ভাইয়া? সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানের প্রকৃতিগুলো পড়ছি না আমরা? দেখো তো সমাজবিজ্ঞান হচ্ছে কি, যে বস্তু নিরপেক্ষ, সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, সমাজবিজ্ঞান হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সমাজবিজ্ঞান হচ্ছে কি আমাদের কি বলতো, যে সমাজের হচ্ছে পূর্ণাঙ্গ পাঠ। এরপরে সমাজবিজ্ঞান হচ্ছে বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। এই যে জিনিসগুলো পড়ছি না, এগুলো খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন করবে সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, ব্যাখ্যা করো। তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো এখান থেকে আসবে। সমাজবিজ্ঞান বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান, সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়, ব্যাখ্যা করো। তারপরে সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, ব্যাখ্যা করো। সো এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য। কিসের জন্য বলতো? খ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো গ এবং ঘ নাম্বারেও আসতে
পারে, কখনো কখনো গ এবং ঘ নাম্বারেও আসতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এরপরে সমাজবিজ্ঞানের যে পরিধি, এই পরিধিটা পরীক্ষায় আসবে। পরীক্ষার জন্য কিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খ নাম্বারের জন্য প্রশ্ন আসবে। সমাজবিজ্ঞানের পরিধির এখানে আমরা কি দেখছি, সমাজবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যেমন যে ঐতিহাসিক সমাজবিজ্ঞান আছে, গ্রামীণ সমাজবিজ্ঞান, শহরের সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, অপরাধের সমাজবিজ্ঞান, অনেকগুলো শাখা আছে, তাই না? তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কি বুঝো, ধর্মের সমাজবিজ্ঞান বলতে কি বুঝো, অপরাধের সমাজবিজ্ঞান বলতে কি বুঝো। তাহলে এগুলো হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য আসবে। কিসের জন্য? খ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঘ নাম্বারের জন্য আসতে পারে। কিসের জন্য? পাশাপাশি ঘ নাম্বারের জন্য আসতে পারে। ঘ নাম্বারের জন্য কি আসবে, যে বলবে সমাজবিজ্ঞানের পরিধির কি, পরিধিগুলো আলোচনা করো, অর্থাৎ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো, এভাবে ঘ নাম্বারে আসতে পারে। তাহলে যখন বলবে সমাজবিজ্ঞানের পরিধি তুমি আলোচনা করো, তখন তোমাকে কি করতে হবে, যে সব কিছুর ইন ডিটেলসে আলোচনা করে দেখাইতে হবে আর কি, বুঝা গেছে? অর্থাৎ ধর্মের সমাজবিজ্ঞান কিভাবে, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, তারপরে সামাজিক জনবিজ্ঞান কিভাবে, তারপরে হচ্ছে আমাদের গ্রামীণ সমাজবিজ্ঞান, শহরের সমাজবিজ্ঞান, অপরাধের সমাজবিজ্ঞান, এই সব কিছু তখন তোমাকে পরিধির মধ্যে আলোচনা করতে হবে। তাহলে এখান থেকে খ এবং ঘ নাম্বারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো ভাইয়া, এরপরে হচ্ছে আমরা এখানে যেটা পড়বো, সবচেয়ে গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বো, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর যে সম্পর্ক, এটা পড়ার চেষ্টা করব। এবং কথা হচ্ছে ভাইয়া, এখানে যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কি সব পড়বো? আমি 4টা সম্পর্ক তোমাদেরকে পড়তে বলবো, এই 4টা ভালোভাবে পড়বা, এখান থেকে পরীক্ষায় আসবে, ঠিক আছে। কি কি? সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কটা, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের সম্পর্ক, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলো কি, সাদৃশ্যগুলো কি, এগুলো ভালোভাবে পড়বা, এখান থেকে পরীক্ষায় আসবে, ওকে। এরপরে সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কেমন, সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক, এই 4টা খুব ভালোভাবে পড়বা, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। এই 4টা থেকে সিকিউ আসবে, কি আসবে? সিকিউ। সেটা হচ্ছে গ এবং ঘ এর জন্য। কিসের জন্য? গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আসবে, ঠিক আছে। এই যে সাইডে সুন্দর করে লিখে দেওয়া আছে, গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য এখান থেকে আসবে আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ ঘ এর জন্য। গ ঘ এর জন্য এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো বা বিশ্লেষণ করো, সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করো, এই টপিকটা গ ঘ এর জন্য আসতে পারে। তবে সমাজবিজ্ঞানের প্রকৃতি আর সমাজবিজ্ঞানের পরিধি, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য। কিসের জন্য? খ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য আর কি, বোঝা গেছে? আচ্ছা এরপরে আসো, এখন কথা হচ্ছে ভাইয়া, যে আপনি তো আমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বললেন, তাহলে এখান থেকে জ্ঞানমূলকের জন্য আমরা কি কি পড়বো, জ্ঞানমূলকের জন্য কি কি পড়বো? চলো আমি একটু জ্ঞানমূলক গুলো তোমাদেরকে বলে দিই কি কি আসতে পারে। যেমন সোসাস শব্দটার অর্থ কি, লজস শব্দটার অর্থ কি, সোসাস এবং লজস এই দুইটা শব্দ কোথা থেকে আসছে, ঠিক আছে। এরপরে সমাজবিজ্ঞান হচ্ছে একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয় অধ্যয়ন করে, যে এই উক্তিটা কোন সমাজবিজ্ঞানের, ঠিক আছে, এরকম উক্তিও আসতে পারে। তবে সব উক্তি পড়ার দরকার নেই, আমি আমার স্লাইডের মধ্যে যে উক্তিগুলো দিব সেই উক্তিগুলোই পড়লে জাস্ট হবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা এরপরে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান অথবা সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে এমিল ডুরখেমের। তাহলে এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনটা? সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। এটা পরীক্ষায় আসছে অনেকবার, ঠিক আছে, মনে রাখবা জ্ঞানমূলকের জন্য। তারপরে প্রশ্ন আসবে সমাজবিজ্ঞানের পূর্ব নাম কি, সোশ্যাল ফিজিক্স। দেখো উত্তর দেওয়া আছে। কত সালে সোসিওলজি শব্দটা ব্যবহার করা হয়? 1839 সালে। এরপরে ভাইয়া এখানে বেশ কয়েকটা গ্রন্থের নাম দিছি, এই গ্রন্থের লেখকগুলোর নামগুলো সুন্দরভাবে পড়বা, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। এবং এই গ্রন্থগুলো শুধু এইখানে না, ভার্সিটি এডমিশনেও তোমার কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো পজিটিভ ফিলোসফি গ্রন্থটা কার লেখা? অগাস্ট কোথের। দি প্রিন্স কার লেখা? ম্যাকিয়াভেলির। অটোপিয়া কার? অটোপিয়া হচ্ছে টমাস মুরের, ঠিক আছে। এরপরে দি স্পিরিট অফ লস, এটা হচ্ছে মন্টেস্কুর লেখা একটা গ্রন্থ। হিস্টোরিক্যাল হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে কদ্রেসের লেখা একটা গ্রন্থ। দ্য অরিজিন অফ স্পেসিস, এটা হচ্ছে চার্লস ডারউইনের লেখা। এরপরে দি রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা। আর দি পলিটিক্স হচ্ছে অ্যারিস্টটলের লেখা একটা গ্রন্থ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা গ্রন্থ হচ্ছে ডাস ক্যাপিটাল। এই ডাস ক্যাপিটাল গ্রন্থটা কার লেখা? কার্ল মার্কসের। কার বলতো? কার্ল মার্কসের লেখা একটা গ্রন্থ আর কি, ঠিক আছে। এরপরে আল মুকাদ্দিমা কার লেখা? ইবনে খালদুনের লেখা। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দি রিপাবলিক, এরপরে ডাস ক্যাপিটাল, এরপরে দি প্রিন্স। মনে রাখবা এই গ্রন্থগুলা, এই 3টা গ্রন্থ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ওকে। আচ্ছা আরেকটা হচ্ছে এই যে দ্য স্পিরিট অফ লস মন্টেস্কুরের,
এটা মনে রাখার চেষ্টা করবা সুন্দর করে। আচ্ছা, এরপরে সমাজবিজ্ঞানের জনককে, অগাস্ট কোথ আদি জনককে, সেটা হচ্ছে ইবনে খালদুন। তারপরে নৃবিজ্ঞান কি? নৃবিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানটা মানুষকে নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় নৃবিজ্ঞান। কি বলা হয় বলো তো ভাইয়া? নৃবিজ্ঞান বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অগাস্ট কোথ সমাজবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান, আরেকটা হচ্ছে সামাজিক গতিশীলতার বিজ্ঞান। এগুলো কিন্তু সবকিছু আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি। এবং FRB 3.1 কোর্সটা যেটা শুরু হচ্ছে, আমাদের শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার এখনো FRB 3.1 কোর্সে ক্লাস নেওয়া হয়নি, শুধু সামনের দিকে ক্লাস নেওয়া হবে। তখন আমি এগুলোর বিস্তারিত পড়াবো, কোন গ্রন্থটা কার লেখা, এই যে তারপরে হচ্ছে এই যে সমাজবিজ্ঞানকে যে 2 ভাগে ভাগ করছে, স্থিতিশীলতা এবং গতিশীলতা, এগুলো কি, ঠিক আছে, সবকিছু ইন ডিটেলসে তোমাদেরকে পড়াই দিব আমি FRB 3.1 কোর্সে। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রতিশব্দ কি? মনে রাখবা, সমাজবিজ্ঞানের প্রতিশব্দ হচ্ছে আল উমরান। এই আল উমরান শব্দটাকে সমাজবিজ্ঞানের প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই জ্ঞানমূলকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। এখান থেকে শুধু সিকিউ, শুধু তোমার হচ্ছে ক নাম্বার না, এখান থেকে MCQ পরীক্ষায় আসবে। কোথায় আসবে? MCQ পরীক্ষায় আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আচ্ছা, এই যে যেগুলো দিয়ে দিচ্ছি জ্ঞানমূলকের জন্য, এটা শুধু সিকিউ না, এটা জ্ঞানমূলক, এটা শুধু জ্ঞানমূলকের ক নাম্বার না, এটা MCQর জন্য গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? তাহলে এগুলো পরীক্ষায় আসবে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসতে পারে। তাহলে আমি শুরুর দিকেই বলছি তোমাদেরকে, অনুধাবনমূলক প্রশ্নগুলোর জন্য সমাজবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্ন আসবে সমাজবিজ্ঞান বলতে কি বুঝো। তারপরে আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতিতে পড়ছি না, সমাজবিজ্ঞান একটা বিশ্লেষণধর্মী বিজ্ঞান, মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান, তারপরে তাত্ত্বিক বিজ্ঞান, এই যে জিনিসগুলো আসবে পরীক্ষা। এই যে প্রশ্ন আসবে, দেখো, সমাজবিজ্ঞান হচ্ছে বিশ্লেষণধর্মী বিজ্ঞান, ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, বুঝিয়ে লিখো। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ, ব্যাখ্যা করো। শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কি বুঝো। তারপরে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান, ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞান হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান, কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়, ব্যাখ্যা করো। তারপরে ধর্মের সমাজবিজ্ঞান এবং আইনের সমাজবিজ্ঞান বলতে কি বুঝো। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য। স্টার চিহ্ন দিয়ে রাখবা এই প্রশ্নগুলোতে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরীক্ষায় আসবেই আসবে, কমন পাবাই পাবা ইনশাল্লাহ। এতটুকু জাস্ট আমি তোমাদেরকে বলতে পারি। ওকে, পরীক্ষায় 100% কমন পাবা, এতটুকুর নিশ্চয়তা আমি দিতে পারি, ইনশাআল্লাহ কমন পাবা আর কি। ঠিক আছে, বিগত সালের প্রশ্নগুলো দেখবা, দেখলেই বুঝতে পারবা যে পরীক্ষায় আসে কিনা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো ভাইয়া, আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের এখান থেকে একটা নমুনা সিকিউ দেখবো। যে নমুনা, ভাইয়া তো বললো যে প্রকৃতি এবং পরিধি থেকে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে ভাইয়া বললো যে গ নাম্বার আর ঘ নাম্বারের জন্য সম্পর্কগুলো পড়তে। তাহলে কিভাবে প্রশ্নটা আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, তাহলে এই যে দেখো, একটা নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করি তোমাদেরকে। তাহলে এখানে বলছে, দেখো, কাজল ও পারুল 2 বান্ধবী। ঠিক আছে, আচ্ছা, কাজল এবং পারুল হচ্ছে 2 বান্ধবী, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কাজল বলা হচ্ছে, কাজল যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছে সেটাকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে সমাজবিজ্ঞান। কি বলতো? সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? কারণ সমাজবিজ্ঞান সবকিছু নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক কর্মকাণ্ড সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। রাষ্ট্রবিজ্ঞানে যে রাষ্ট্র, ক্ষমতা, কর্তৃত্ব, এই সব কিছু সমাজবিজ্ঞান আলোচনা করে। নৃবিজ্ঞানের যে মানুষ, এটাও সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। ইতিহাসের যে ইতিহাস, অতীত ইতিহাস, এটাও সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, এটাও সমাজবিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ সমাজবিজ্ঞান সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে, এই জন্য সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। ওকে, তাহলে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়, অর্থাৎ কাজল যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে সেটাকে বলা হয় সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজের পূর্ণাঙ্গ পাঠ কোনটা? সমাজবিজ্ঞান। তার মানে কাজলের সাবজেক্টটার নাম কি? সমাজবিজ্ঞান। এরপরে বলা হচ্ছে, দেখো, যে এটার উদ্দেশ্য হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞান ভিত্তিকভাবে বিশ্লেষণ করা। এরপর বলছে, অন্যদিকে পারুলের পঠিত বিষয়টা হচ্ছে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব। মনে রাখবা, রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব, এগুলো নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। কি আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে পারুলের সাবজেক্টের নাম কি? রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তাহলে কাজলের সাবজেক্টের নাম পাইলাম সমাজবিজ্ঞান, আর পারুলের সাবজেক্টের নাম পাইলাম রাষ্ট্রবিজ্ঞান। এখন দেখো, প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, যে ভাইয়া দেখো, প্রশ্ন করতেছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটা কার? একটু আগেই বললাম, এমিল ডুরখেমের। ওকে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখবা এই প্রশ্নটা। এরপরে বলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে একটা তাত্ত্বিক বিজ্ঞান, এই কথাটা বুঝায় লিখো। সমাজবিজ্ঞান যে তাত্ত্বিক বিজ্ঞান, এটা বুঝায় লিখো। সমাজবিজ্ঞান হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান নয়, এটা তাত্ত্বিক বিজ্ঞান। এই যে প্রশ্ন আসে, এরপরে বলা হচ্ছে, দেখো, পারুলের অধ্যয়নের বিষয় কোনটা? তাহলে পারুল কি নিয়ে আলোচনা করতেছে? পারুল যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে ওইটা রাষ্ট্র, সরকার, তারপরে ক্ষমতা, কর্তৃত্ব, এগুলো নিয়ে আলোচনা করে। তাহলে ওই সাবজেক্টটা কি? রাষ্ট্রবিজ্ঞান।
সমাজবিজ্ঞান। তাহলে বলছে পারুলের যে বিষয়ে অধ্যয়ন করে, পারুল যে বিষয়ে পড়াশোনা করতেছে ওই সাবজেক্টটার নাম কি, ওই সাবজেক্টটা বলা হচ্ছে উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটা। তাহলে উদ্দীপকের পারুলের অধ্যয়নের বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। কেন রাষ্ট্রবিজ্ঞান? কারণ রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা, কর্তৃত্ব, তারপরে সরকার ব্যবস্থা এগুলো নিয়ে আলোচনা করে। আর উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি পারুল কি করতেছে, রাষ্ট্র, সরকার, ক্ষমতা, কর্তৃত্ব এই টাইপের একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতেছে। তার মানে পারুলের অধ্যয়নের বিষয়টা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এরপরে প্রশ্ন করছে দেখো, উদ্দীপকে কাজলের অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। কাজলের অধ্যয়নের বিষয়টার নাম কি? সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর কি। ঠিক আছে, সমাজবিজ্ঞানের গুরুত্ব কি হচ্ছে বলতো ভাইয়া? সেটা হচ্ছে আমাদের যে গুরুত্ব পাচ্ছে। তাহলে তাত্ত্বিক বিজ্ঞান কি ভাইয়া? তাত্ত্বিক কে বলছে এটা? নিতু বলছে। তাত্ত্বিক বিজ্ঞান হচ্ছে কি, যেই বিজ্ঞানটা সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য তত্ত্ব পড়লেই জ্ঞান অর্জন করা যায়, অর্থাৎ থিওরি, বই পড়েই ওই বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়, সেটাকে বলা হয় তাত্ত্বিক বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো? যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, এগুলোর জন্য কি করতে হয় বলতো? এগুলোকে হচ্ছে আমাদের কি করতে হয়, যে এটা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রে কি করতেছি আমরা, যেমন কম্পিউটার, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাদের আর্কিওলজি যেগুলো আছে সাবজেক্টগুলো, ঠিক আছে। যেমন কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি, কম্পিউটার সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে যাও, তাহলে কি তুমি কম্পিউটার না চালায় কি জ্ঞান অর্জন করতে পারবা না। অর্থাৎ কম্পিউটার তোমাকে শিখতে হবে আগে, তারপরে তুমি ওইটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবা। তাহলে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে বিজ্ঞান, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে তোমাকে কি করতে হবে, যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন। কিন্তু সমাজবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য তোমার ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নাই, তুমি বই পড়ে বা তত্ত্ব পড়ে বা থিওরি পড়ে কি করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো। এই জন্য এটাকে তাত্ত্বিক বিজ্ঞান বলা হয়। কি বলা হয়? তাত্ত্বিক বিজ্ঞান বলা হয়। এগুলো আমি FRB 3.1 কোর্সের যে ক্লাস শুরু হবে এখানে কিন্তু আমি সব ডিটেলসে পড়াবো তোমাদেরকে। সমাজবিজ্ঞান একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস রাখতে পারো। অনেকগুলো স্টুডেন্ট দেখতেছি নতুন ক্লাস করতেছো, আবার অনেক স্টুডেন্ট দেখতেছি আমার পুরাতন স্টুডেন্ট আছো। যারা পুরাতন ক্লাস করছো তারা তো জানোই যে আমরা আসলে কিভাবে ক্লাসের মধ্যে পড়ার চেষ্টা করি। এবং শুধুমাত্র এই যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা এখানে শুধু তোমার যে একাডেমিকে কাজে লাগবে বিষয়টা এমন না, এটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে। অর্থাৎ এই সমাজবিজ্ঞান পড়ানোর সময় আমি যেটা করি সেটা হচ্ছে তোমার একাডেমিকে কোনটা কাজে লাগবে ওটা তো পড়াবোই, পাশাপাশি তোমার বিশ্ববিদ্যালয়ের জন্য কোন জিনিসগুলো কাজে লাগবে ওগুলোও আমি কভার করে দেওয়ার চেষ্টা করি পড়ানোর সময়। ঠিক আছে, যারা ক্লাস করছে আমার তারা জানে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, যারা ক্লাস করছে তারা জানে। গানের ক্লাস হচ্ছে, গানের ক্লাস কোথায়? ক্লাস হচ্ছে সমাজবিজ্ঞানের। গান শোনাবো, সমস্যা নাই, গান বলছি যখন গান শোনানোর কথা শোনাবো। আচ্ছা চলো আমরা আরেকটু পড়াশোনা করি, তারপরে গানের দিকে চলে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে বলতেছে ভাইয়া যে এই যে দেখো, তাহলে আমরা কি দেখলাম যে সম্পর্কগুলো আসবে। হ্যাঁ, সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের সাথে ইতিহাস, সমাজবিজ্ঞানের সাথে হচ্ছে যে আমাদের কি বলতো যে তোমার হচ্ছে মনোবিজ্ঞান, এগুলো সম্পর্কগুলো পরীক্ষায় আসে। ওকে, তাহলে এগুলো মনে রাখতে হবে। এই যে দেখো প্রশ্ন করছে লগজ শব্দের অর্থ কি, আমি ওইখানে দিয়ে দিছি। এবং বলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, বুঝিয়ে লিখো। এরপরে বলা হচ্ছে যে এখানে দেখো রুমানা বলছে, দেখো আরেকটা প্রশ্ন দেখি, বলছে রুমানা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনের যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। তাহলে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে একমাত্র সমাজবিজ্ঞান। তাহলে এখন প্রশ্ন করছে উদ্দীপকের আলোকে রুমানার পঠিত বিষয়ের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে রুমানা যে বিষয় নিয়ে পড়াশোনা করে সেই বিষয়টার নাম হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করতে বলছে। বললাম না একটু আগে গ নাম্বারের জন্য প্রকৃতি থেকে প্রশ্ন আসছে, এই যে দেখো প্রকৃতি থেকে প্রশ্ন আসছে। তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করতে বলছে, অর্থাৎ সমাজবিজ্ঞান যে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, বিশ্লেষণধর্মী বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার বস্তুনিষ্ঠ বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলছে আর কি। এরপরে বলছে উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব বিশ্লেষণ করে, অর্থাৎ কেন আমি সমাজবিজ্ঞানটা পড়বো, কেন পাঠ করব, সেই বিষয়টা নিয়ে তোমাকে আলোচনা করতে বলছে। তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো কি হবে, আসবে। এবং আমি এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো দাগাই দিছি এগুলোই পড়বা, এগুলো থেকেই পরীক্ষায় আসবে 100% ইনশাল্লাহ। ঠিক আছে, 100% ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। আচ্ছা এতটুকু আমাকে বলো তো বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা একটু জানাও আমাকে দ্রুত। হামজা ভাই, হামজা ভাই শুনে না? তোমরা কি শেয়ার মারলা? আমার এখানে 75 দেখায় কেন? শেয়ার হয়েছে কতগুলো ভাই? শেয়ার কি মারছে? দেখেন তো, সত্যি ক্লাস থেকে বের হয়ে যেতে হবে, উপায় নেই এছাড়া। মাত্র 98টা, ক্লাস করতেছে 160 জন, 2টা করে শেয়ার মারলেও তো তোমার 300+ শেয়ার হওয়ার কথা। এই আমি বের হইলে দেখবে যে আমাকে গালি বকাঝকা করবে এখন।
ঠিক আছে, সবাই বকাঝকা করবে যে ভাইয়া আপনার ক্লাসের মধ্যে কোনো শেয়ার নেই না। আচ্ছা, যদি 300 মানে যারা ক্লাসের মধ্যে যুক্ত আছো তারা 1 মিনিট সময় দিলাম, যদি সবাই শেয়ার করো তাহলে একটা গান শোনাবো না, ঠিক আছে? শেয়ার করলে ক্লাসে গান শোনাবো, নাহলে শোনাবো না। নেই 298। আচ্ছা, শেয়ার করো আরেকবার একটু শেয়ার মেরে দাও তো সবাই একটু শেয়ার মেরে দাও। এই যে আমিও আমার টাইমলাইনে শেয়ার করতেছি, যাও তোমাদের সাথে সঙ্গতি রেখে আমিও কি করতেছি, আমার টাইমলাইনে শেয়ার করতেছি। তোমরা শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটাকে। শেয়ার করলে কি দিবেন ভাইয়া? ওই যে আমাদের আপা বলছিল না যে রিক্ত আমি শূন্য আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তো ওই ভালোবাসাই দিব আর কি, বুঝতে পারছো? শেয়ার মেনশন ডান ভাইয়া, ওকে ঠিক আছে। অনেকেই শেয়ার করতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে রাখো, নিজেদের টাইমলাইনে মাস্ট বি শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শেয়ার করো, সত্যি বলতেছি শেয়ার করো, তোমাদের কাজে লাগবে পরবর্তীতে এটা আর কি। হ্যাঁ, পরবর্তীতে, নাহলে পরবর্তীতে পেজে খুঁজে পাবা না এসে। নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে সাজেশন ক্লাসটা দেখে নিতে পারবা। আচ্ছা ভাইয়া কি বলছে যে চলো আরেকটা অধ্যায় পড়ি, তারপরে গান করবো আর কি, ঠিক আছে? আচ্ছা আরেকটা পড়ার চেষ্টা করি, তারপরে দেখো আমরা যাব আরো 1-2টা দেখি, তারপরে হচ্ছে আমরা যাবো। এরপর দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে। আমি সব পড়তে বলবো না, আমি বলবো ভাইয়া কয়েকটা টপিক শুধু ফোকাস দিয়ে পড়বা, এখান থেকে সিকিউ কমন পাবা, ঠিক আছে? বিশ্বাস রাখতে পারো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে চতুর্থ অধ্যায়টা, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে? 2টা প্রশ্ন আসার মতো স্কোপ এখানে আছে, কারণ অনেকগুলা টপিক, 2টা প্রশ্ন আসতে পারে। একটা তো সর্বনিম্ন আসবে, কিন্তু 2টাও আসতে পারে আর কি, ঠিক আছে? একটা তো সর্বনিম্ন আসবে, কিন্তু কি 2টা আসতে পারে। ওকে আচ্ছা, এখন দেখো কি কি পড়বো ভাইয়া এখান থেকে। তাহলে আমি সিকিউর জন্য তোমাদেরকে প্রেফার করব সবচেয়ে বেশি এই টপিক থেকে তোমরা পড়বা সংস্কৃতির টপিকটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম স্টার চিহ্ন দিয়ে রাখো, যতগুলা পারো, 50, 60, 70, 80, 100, 200, 500 যত পারো স্টার চিহ্ন দিয়ে রাখো। এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, 100% আসবে, বোঝা গেছে? এখন প্রশ্ন আসবে ভাইয়া এখান থেকে কি কি পড়বো, সভ্যতা এবং সংস্কৃতি থেকে। তাহলে সংস্কৃতি এবং সভ্যতা থেকে সিকিউ আসবে গ এবং ঘ এর জন্য, আবার খ নাম্বারের জন্য আসতে পারে। তাহলে এখন বলতে দেখো এখান থেকে কি পড়বো ভাইয়া। আমরা জানি সংস্কৃতি 2 প্রকার, একটা বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এই বস্তুগত সংস্কৃতি কি, অবস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি বলতে কি বুঝো, অবস্তুগত সংস্কৃতি বলতে কি বুঝো, ঠিক আছে? তারপরে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? এই জিনিসটা বা পারস্পরিক সম্পর্ক কি, এই জিনিসগুলো এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং এখান থেকে সিকিউর জন্য আসবে, খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এরপরে এখানে অনেকগুলা টপিক আছে, যেমন দল কি, সামাজিক দলের বৈশিষ্ট্য কি, দলের শ্রেণী বিভাগ, ঠিক আছে? এগুলা, এই যে দলের যে শ্রেণী বিভাগ, এগুলো এমসিকিউর জন্য আসবে। আর দল কি, এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য আসতে পারে। সামাজিক দলের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে অনুধাবন বা খ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। এরপরে এটা সংঘ কি, সম্প্রদায় কি, এবং এদের মধ্যে পার্থক্য কি, সংঘ কি, সম্প্রদায় কি, এগুলো জ্ঞানমূলকের জন্য আসবে, এবং এদের মধ্যে পার্থক্য কি, এগুলো আসবে। এরপরে সম্প্রদায়ের যে ভিত্তি, এই সম্প্রদায়ের ভিত্তিটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য আসবে। কিসের জন্য? খ নাম্বারের জন্য আসবে আর কি, ঠিক আছে? অনুধাবনের জন্য। এরপরে ভাইয়া সমাজ কাঠামো কি, ঠিক আছে? এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য, সমাজ কাঠামোর উপাদানগুলো কি। এরপরে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সামাজিক গতিশীলতার ধরন, সামাজিক গতিশীলতার ধরন, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এইখান থেকে সিকিউ আসবে। সামাজিক গতিশীলতা 2 ধরনের হয়, একটা উলম্ব গতিশীলতা, আরেকটা হচ্ছে কি আনুভূমিক গতিশীলতা। তাহলে এখানে এটা ভালোভাবে পড়তে হবে। সামাজিক গতিশীলতা এটা এমসিকিউ এবং সিকিউ 2টার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? 2টার জন্যই কি বলতো, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে ভাইয়া এখানে কি পড়বো, সামাজিক নিয়ন্ত্রণটা পড়ার লাগবে। সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো কি, এটা সিকিউর জন্য পড়বা ভালো করে, ঠিক আছে? সামাজিক নিয়ন্ত্রণ সিকিউর জন্য। তাহলে এখান থেকে 3টা টপিকের কথা আমি বলছি। একটা হচ্ছে সংস্কৃতি থেকে ভালোভাবে পড়বা, তারপরে সামাজিক গতিশীলতার যে ধরনগুলো আছে এটা ভালোভাবে পড়বা, এরপরে হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ থেকে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে এই চ্যাপ্টারের মধ্যে আরো আছে লোকাচার কি, লোকরীতি কি, প্রথা কি, এই জিনিসগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে? লোকাচার, লোকরীতি, প্রথা কি, সমাজ কাঠামো কি, এই জিনিসগুলো পড়তে হবে।
হবে, ঠিক আছে? এগুলো থেকে অনুধাবনমূলক জ্ঞানমূলক আসতে পারে, এগুলো থেকে কি আসবে? জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিছি জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে সংস্কৃতি কি, সভ্যতা কি, বস্তুগত সংস্কৃতি কি, অবস্তুগত সংস্কৃতি কি, সোশ্যাল শব্দের অর্থ কি, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে কালচার শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? তাহলে যেগুলো তোমরা জানো না এগুলো সাইডে উত্তর দিয়ে দিছি। এই যে দেখো ফ্রান্সিস বেকন সর্বপ্রথম এই কালচার শব্দটা ব্যবহার করেন, এবং এই কালচার শব্দটা আসছে ল্যাটিন শব্দ কলেরে থেকে। কি থেকে? ল্যাটিন শব্দ কলেরে থেকে হচ্ছে আমাদের এই কালচার শব্দটা আসে, এবং এই কালচার শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। কে বলতো? ফ্রান্সিস বেকন ব্যবহার করেন। ওকে, এরপরে প্রশ্ন আসবে সমাজ কি, দল কি, তারপরে প্রাথমিক দলের বৈশিষ্ট্যগুলো লেখো, সংঘ কি, তারপরে সামাজিক গতিশীলতা কি, সামাজিক গতিশীলতাকে কয় ভাগে ভাগ করা হয়, সম্প্রদায় কি। ওকে, এরপরে ম্যাকাইভারের মতো সম্প্রদায়ের ভিত্তি কয়টা? দুইটা। ম্যাকাইভারের মতো সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এলাকা, আরেকটা হচ্ছে সম্প্রদায়গত কি মানসিকতা। এই দুইটা হচ্ছে সম্প্রদায়ের ভিত্তি ম্যাকাইভারের মতো। এরপরে প্রথা কি, লোকাচার কি, লোকরীতি কি। তারপরে লোকাচার শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? আমরা জানি উইলিয়াম গ্রাহাম সামনার সর্বপ্রথমে কি করেন? এই লোকাচার শব্দটা ব্যবহার করেন, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে সমাজ কাঠামো কাকে বলে। তারপরে সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কি? আমরা জানি সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো। কি? সমাজ কাঠামো। এরপরে প্রতিষ্ঠান কি ভাইয়া? তারপরে সামাজিক স্তর বিন্যাস কি? স্তর বিন্যাস বলতে উঁচু নিচু ভেদাভেদ, অর্থাৎ ধনী গরিব, এই যে এই বিষয়টাকে বলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস বলতে উঁচু নিচু ভেদাভেদটাকে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে ধনী গরিব, ঠিক আছে, তারপরে হচ্ছে মালিক শ্রমিক, এই যে উঁচু নিচু যে ভেদাভেদ, এটাকে আমরা বলতেছি কি? সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আচ্ছা ভাইয়া একটা সং শোনাবো, এইটা চ্যাপ্টারটা ক্লোজ করি, তারপরে হচ্ছে শোনাচ্ছি। আসো, তারপরে বলা হচ্ছে প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান বলতে কি বুঝো? সম্প্রদায়। এই যে অনুধাবনমূলকের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বা। প্রতিষ্ঠান বলতে কি বুঝো? সম্প্রদায় বলতে কি বুঝো? সভ্যতা এবং সংস্কৃতি বলতে কি বুঝো? তারপরে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি বলতে কি বুঝো? সংঘ বলতে কি বুঝো? প্রথা মূলত হচ্ছে সামাজিক, এই জিনিসটা বুঝিয়ে লেখার চেষ্টা করো। তারপরে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? সামাজিক স্তর বিন্যাস যে সর্বজনীন, এই জিনিসটা ব্যাখ্যা করো। তারপরে বলা সামাজিক স্তর বিন্যাস সর্বজনীন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ পৃথিবীর এমন কোনো সমাজ তুমি পাবা না যেখানে উঁচু নিচু ভেদাভেদ নেই, মালিক শ্রমিক এরকম ধরনের কি নেই বলতো? যে হচ্ছে আমাদের ভেদাভেদ নেই। প্রায় প্রত্যেকটা সমাজের মধ্যে কি আছে? উঁচু নিচু ভেদাভেদ আছে, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস বিদ্যমান আছে। এই জন্য বলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সর্বজনীন। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে সামাজিক গতিশীলতার ধরনগুলো। বললাম না যে সামাজিক গতিশীলতা দুই ধরনের হয়, একটা হচ্ছে উলম্ব গতিশীলতা আর একটা আনুভূমিক গতিশীলতা। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে সামাজিক গতিশীলতার ধরনগুলো ব্যাখ্যা করো। উলম্ব গতিশীলতা কি, তারপরে কি, আনুভূমিক গতিশীলতা কি, লোকাচার কি, লোকরীতি কি। ঠিক আছে, দেখো লোকাচার হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে আচরণটা করি সেটাই হচ্ছে লোকাচার, আর লোকরীতি হচ্ছে যে এমন একটা আচরণ যেটা আমাদেরকে করতেই হবে, যেই আচরণটা না করলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে, সমাজে সমস্যার সৃষ্টি হবে, এই আচরণটাকে বলা হচ্ছে লোকরীতি। কি বলা হচ্ছে? লোকরীতি। তাহলে প্রশ্ন আসবে লোকাচার কি, লোকরীতি কি। ভাইয়া গান শোনাবো ভাইয়া, জাস্ট এখানে একটা প্রশ্ন সলভ করাই দেই, শোনাবো তো বলছি তো। আচ্ছা, সম্প্রদায়ের ভিত্তিসমূহগুলো ব্যাখ্যা করো, এগুলো হচ্ছে অনুধাবনমূলকের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আসো আমরা একটা নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করি, কি প্রশ্ন আসছে ভাইয়া এই জায়গাটা থেকে। তাহলে কথা হচ্ছে, দেখো উদ্দীপকটা পড়ি, বলছে গ্রামের বয়োবৃদ্ধরা একসময় তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাতো। একসময় পালা গান, জারি, সারি ইত্যাদি ব্যাপকভাবে গ্রামে গঞ্জে হতো। বিশেষ করে পুঁথিপাত, তারপরে হচ্ছে গাজির গান ইত্যাদি গ্রামে ব্যাপক প্রচলিত ছিল। এসবের মধ্য দিয়ে শিশু কিশোররা শ্রদ্ধাবোধ, নীতি নৈতিকতা শিক্ষা পেত। এখন এসবের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি, মানুষ মনে করে এগুলোই আমাদের মূল শিকড়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোথায় আসছে দেখো তো, এটা হচ্ছে এইচএসসি 2018 সালের বোর্ড পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। তাহলে এখানে দেখো প্রশ্ন করছে প্রথা কি, কি বলছে ভাইয়া? প্রথা কি। এরপর বলছে সমাজ হচ্ছে, সমাজ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা, ব্যাখ্যা করো। এরপর বলছে উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন ধরনের উপাদানের প্রতি ইঙ্গিত করছে। আমরা জানি সংস্কৃতি দুই প্রকার, একটা বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত কোনটা? যেটা দেখা যায়, দৃশ্যমান। আর অবস্তুগত হচ্ছে যেটা দেখা যায় না, অদৃশ্য, যেটা আমরা অনুভব করি, সেটাই হচ্ছে অবস্তুগত। তাহলে বলছে উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানে একটু আসার চেষ্টা করো। তাহলে এখানে কি বলতেছে দেখো তো, যে এই যে উদ্দীপকে কি কি বলা হচ্ছে, পালা গান, তারপরে জারি গান, সারি গান। দেখো তো আমরা যখন গান শুনি তখন কি আমরা গানটাকে দেখতে পাই নাকি গানটাকে আমরা অনুভব করতে পারি? ধরো আমি একটা যদি স্যাড সং গাই, তাহলে ছেঁকা খাওয়া গান গেলে আমরা বুঝতে পারতেছি, অনুভব করতেছি যে এটা হচ্ছে ছেঁকা খাওয়া গান। তারপরে রোমান্টিক একটা গান গাইলে এটা মনে করে যে একটা মনে হচ্ছে যে না এটা একটা ভালোবাসার রোমান্টিক প্রেমপূর্ণ গান আর কি। ঠিক আছে, এরকম ধরনের আমরা অনুভব করতেছি না, গান জিনিসটাকে আমরা অনুভব করি, ফিল করি, দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। সো যেটা আমরা ফিল করতে
পারি, যেটা দেখতে পাই না, অদৃশ্য ফিল করা যায় শুধু, ওটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ আর কি। তাহলে এখন প্রশ্ন করছে তোমাকে এখানে উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? তাহলে জারি গান, সারি গান, এগুলো কি? এগুলো হচ্ছে সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাহলে ওই জিনিসটাই তোমাকে ব্যাখ্যা করে এখানে বলতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক আর কি, ঠিক আছে? তাহলে কোন ব্যবস্থা, এই প্রশ্ন কি অন্য প্রশ্নের সাথে চলে গেছে নাকি? আচ্ছা দেখো, বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক আর কি। কোন ব্যবস্থা বলতো এখানে? যে এই যে ব্যবস্থাগুলি, যে এটা মনে হয় অন্য প্রশ্নের সাথে চলে আসছে, এটা এই টাইপের তো প্রশ্ন এখানে ছিল না। আচ্ছা দেখো, সো এখানে বলতেছে যে উদ্দীপকের বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে হচ্ছে আমাদের কি, যে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বা সহায়ক আর কি, ঠিক আছে? আচ্ছা এটা সম্ভবত অন্য একটা প্রশ্নের চলে আসছে আর কি এখানে। যাই হোক, তো এখানে দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে কি, সিকিউর গুলোর ক্ষেত্রে কি আসবে? সংস্কৃতি। আমি যেটা বললাম, সংস্কৃতির টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বস্তুগত অবস্তুগত এই টপিক থেকে এখানে প্রশ্ন 100% আসবে ভাইয়া, ঠিক আছে? তাহলে খুব ভালোভাবে পড়বা, কিন্তু এটা কি পড়বা? খুব ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে, ওকে? আচ্ছা তাহলে আমরা মোটামুটি এতটুকু বোঝা গেছে, তাই না? এতটুকু বোঝা গেছে। শেয়ার কি করছো তোমরা? ক্লাস কয়টার সময় হবে সমাজবিজ্ঞান? ওমা, কি কথা কয়, সমাজবিজ্ঞান ক্লাস কয়টার সময় হবে? মানে আমি তো ক্লাস নিতেছি। আচ্ছা ধীরে ধীরে বলো, ধীরে ধীরে বললে সমস্যা নেই, বলতে পারবো, তোমরাও বুঝতে পারবা, কিন্তু যেটা হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। কেন? কারণ সাজেশনের সবটাই করা যাবে না, অনেকগুলো চ্যাপ্টার, অলমোস্ট 15 থেকে 17টার মতো চ্যাপ্টার আছে। সো এতগুলো চ্যাপ্টার যদি আমাকে শেষ করতে হয় 2 ঘন্টায়, তাহলে সেখানে কিন্তু যে একটু ফাস্ট বলতে হবে, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা গান শুনতে যাচ্ছ তাই তো? ঠিক আছে, বলছি যেহেতু শোনাই একটা। আচ্ছা গানটা শোনাবো, তার আগে জাস্ট আমি একটু এখানে একটু বলে দিই তোমাদেরকে। ওকে, সো জাস্ট গান শোনাবো, তার আগে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে FRB 3.1 কোর্সের বিষয়টা আর কি। হ্যাঁ, এই জিনিসটা একটু বলে দিই, অনেকে নতুন ক্লাস করতেছে, অনেকে জানো না। তোমরা সবাই জানো যে আমাদের FRB 3.1 কোর্স, এই 1 কোর্সটা কিন্তু চলমান, ঠিক আছে? ক্লাস কিন্তু অলরেডি এই সপ্তাহ থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। তো FRB 3.1 কোর্সটা, এখানে মানবিক বিভাগের 13টা সাবজেক্ট, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে পড়ানো হয়। যারা মানবিক বিভাগে স্টুডেন্ট আছো, তারা অন্য কোথাও ছোটাছুটি না করে আমাদের এই ক্লাসগুলো মূলত করতে পারো আর কি, ঠিক আছে? সো আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, বাংলা ইংরেজি আইসিটি মিলে কম্বো কোর্স আছে। অর্থাৎ এই কম্বো কোর্সে যদি ভর্তি হও, তাহলে তুমি এখানে বাংলা পাবা, ইংরেজি পাবা, আইসিটি পাবা, যেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। এরপরে হচ্ছে এই বাংলা ইংরেজি আইসিটির মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, শুধু বাংলায় হইতে পারো, শুধু ইংলিশ, অথবা শুধু আইসিটিতেও ভর্তি হতে পারবা, যেটার কোর্স ফি হচ্ছে 990 টাকা আর কি। হ্যাঁ, এছাড়া আমাদের কোর্স আছে এখানে হচ্ছে মানবিক বিভাগের কোর্স। মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট আছে তোমার, ওই 4টা সাবজেক্টে তুমি যদি ভর্তি হও, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে আমাদের 1490 টাকা। এবং তারপরে হচ্ছে আমাদের মানবিক বিভাগের যে 4টা সাবজেক্টের কোর্স এবং তোমার যে বাংলা ইংরেজি আইসিটি, অর্থাৎ টোটাল বাংলা ইংরেজি আইসিটি এবং তোমার গ্রুপ সাবজেক্টের যে 4টা সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্ট মিলে, অর্থাৎ এই সবগুলো সাবজেক্ট মিলে আমাদের একটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে বান্ডেল কোর্স, যেখানে তোমাকে বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিক বিভাগের 4টা সাবজেক্টই তোমাকে পড়ানো হবে। অর্থাৎ টোটাল 13টা সাবজেক্ট তোমাকে এখানে পড়ানো হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায়, ঠিক আছে, যেটা কোর্স ফি হচ্ছে 2490 টাকা মাত্র। তবে তোমাদের জন্য সুখবর হচ্ছে, যদি আজ রাত 12টার মধ্যে তোমরা ভর্তি হও আমাদের এই কোর্সগুলোতে, তাহলে এই সবগুলো কোর্স ফি এর উপরে তোমরা আরো অতিরিক্ত 10% ডিসকাউন্ট পাবা। অর্থাৎ এই কোর্স ফি, অর্থাৎ 1490, 990, তারপরে হচ্ছে 2490, 1490, 750, এই যে এই কোর্সগুলোর উপরে তোমরা কি পাবা, যে অতিরিক্ত আরো 10% ডিসকাউন্ট পাবা। আবার এখানে দেখো, মানবিক বিভাগের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবা। তুমি যদি চাও আমি শুধু সমাজ বিজ্ঞানে ভর্তি হবো, সেটারও সুযোগ আছে। তাহলে যে কোনো একটা সাবজেক্টে যদি ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি 750। কিন্তু আজ রাত 12টার মধ্যে যদি তোমরা কি হও, আমাদের কোর্সে ভর্তি হও, তাহলে মাত্র হচ্ছে কি করতে পারবা, যে
এইখান থেকে অর্থাৎ যে কোর্স ফিগুলো আছে এগুলোর উপরে আরও 10% ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা। কিভাবে ভর্তি হবা ভাইয়া? উপরের দুইটা নাম্বার দেওয়া আছে, উপরেরটা হচ্ছে মার্চের নাম্বার, এই মার্চের নাম্বারে তোমরা আমাদেরকে টাকা পেমেন্ট করতে পারো, আর নিচের নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট তিনটাই খোলা আছে, যে কোনো মাধ্যমে তুমি হচ্ছে আমাদেরকে টাকা পাঠাইতে পারো বা সেন্ড মানি করতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তুমি আমাদেরকে টাকা পাঠানোর পরে তারপরে আমাদের যে বনিয়ামিন পেজ, এই বনিয়ামিন পেজে তুমি নক দিয়ে জানাতে পারো, অথবা তুমি আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে কল দিয়ে আমাদেরকে জানাতে পারো। যদি আমাদেরকে এভাবে মানে ভর্তি হওয়ার পরে যদি আমাদের হেল্পলাইন নাম্বারে জানাও অথবা বনিয়ামিন পেজে নক দাও, তাহলে এর পরবর্তীতে আমরা তোমার সাথে কি করে নিব, যোগাযোগ করে তোমাকে FRB 3.1 কোর্সের যে আমাদের যে মেইন গ্রুপ আর কি, ওই গ্রুপের মধ্যে আমরা অ্যাড করে নিব আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বলবো যে শেষ সময়ে একটা পূর্ণাঙ্গ এবং গোছানো প্রস্তুতির জন্য এই FRB 3.1 কোর্সের বিকল্প কোনো কোর্স হতে পারে না আর কি। আমি জাস্ট এতটুকু বলতে পারি, আমার বিগত 3 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তাহলে আমি জাস্ট এতটুকুই বলতে পারি যে তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো একটা, ঠিক আছে? এই 2 মাসের জার্নিটাতে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি অনেক কিছু শিখবা আর কি, ঠিক আছে? আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা অলরেডি আমাদের এখানে ক্লাস করছে, আগের কোর্সগুলোতে ছিল, তাদের কাছ থেকে রিভিউ নিয়েও তুমি কি করতে পারো, কোর্সের মধ্যে ভর্তি হতে পারো, ঠিক আছে? আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে চলশিখি হচ্ছে কি বলবো, মানে একেবারে বেস্ট বলবো না, বেস্ট তো ডেফিনেটলি, মানে মানবিক বিভাগের জন্য বেস্ট ডেফিনেটলি, তবে ওয়ান অফ দি বেস্ট আমি বলতে পারি আর কি, ঠিক আছে? মানে একেবারে বেস্ট আর কি, মানে ওয়ান অফ দি বেস্ট না, একেবারেই বেস্ট মনে করো যে একটা প্ল্যাটফর্ম আর কি মানবিক বিভাগের জন্য স্পেশালি। আমি অন্যান্য বিভাগের কথা বলছি না, শুধু মানবিক বিভাগের জন্য, কারণ মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের A to Z পড়ানো হয় আমাদেরকে, হ্যাঁ? এবং আমাদের টিচারদের ক্লাস কোয়ালিটিগুলো তোমরা চাইলে বনিয়ামিন পেজে তোমরা দেখতে পারো, অথবা তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বনিয়ামিন, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারো, ক্লাস কোয়ালিটি বিবেচনা করে তোমরা এই কোর্সের মধ্যে এনরোল করতে পারো আর কি, ঠিক আছে? এটাই বলবো। আচ্ছা, গান নিয়ে পাগল হয়ে গেছে বলামন, কি গান গাবো রে? 2 লাইনের গাবো কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু বেশি গান গাইতে পারি না, আর আমার সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে গানের মানে ওই যে আমি হচ্ছে ভুলে যাই, লিরিক্স ভুলে যাই আর কি, বুঝতে পারছো? ওকে, তাহলে ছোট্ট একটা গান তোমাদের জন্য, হ্যাঁ? আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। আর পারবো না, ঠিক আছে, ভুলে গেছি। এই হচ্ছে কাহিনী আর কি। আচ্ছা, ক্লাসে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আরও শোনাবো না আর কি। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি ওই কয়েক লাইনের বেশি হচ্ছে গান করতে পারি না আর কি, ঠিক আছে? আরেকটা শোনাতে পারি তোমাদেরকে, একটা হিন্দি গান শোনাই আর কি, হ্যাঁ? জাস্ট আমি শুনি আগে কি গান শোনাবো নি। আচ্ছা, একটা হিন্দি গান তোমাদের জন্য, যদিও কণ্ঠ হতে আসবে না, অনেক চিল্লাইছি তো আসতেছে না। मुझे नींद आती नहीं है अकेले, ख्वाबों में आया करो, नहीं चल सकूँगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। मुझे नींद आती नहीं है अकेले, ख्वाबों में आया करो, नहीं चल सकूँगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। रूह से चाहने वाले आशिक बात जिस्मों से करते नहीं, बोल दो ना ज़रा दिल में जो है छिपा,
मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं। আর পারবো না ভাই, ঠিক আছে। আসতেছে না কণ্ঠের মধ্যে, বুঝছো? ক্যামেরার সামনে কথা মানে গান গাওয়াটা খুব ডিফিকাল্ট, আমি তো ক্যামেরার সামনে গান গেয়ে অভ্যস্ত না। মানুষ দেখলে আমার কণ্ঠ দিয়ে আর গান বের হইতে চায় না আর কি, এরকম ধরনের। তবে সরাসরি যদি শুনো তাহলে হয়তো বা আমি দুই একটা বাংলা গান একটু ভালো আসে কণ্ঠের মধ্যে, অত বেশি ভালো না আর কি, অল্প একটু কোনো মতো। মানে এক কথায় হচ্ছে ওই যে অনেকে আছে না, ওই যে দেখতে পাও না যে কিছুদিন আগে বেরোইছে, আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, এটা দিয়ে একটা গান বেরোইছে, অ্যাটলিস্ট ওর থেকে একটু হলেও ভালো হবে আর কি, এতটুকু বলতে পারি। তবে খুব বেশি ভালো না, তার থেকে একটু হলেও ভালো হইতে পারে। আচ্ছা চলো আমরা পড়ার দিকে চলে যাই। হ্যাঁ চলো আমরা পড়ার দিকে চলে যাই। গান শোনাইছি, আরও শোনাবো, সমস্যা নাই, থাকো শেষ পর্যন্ত ক্লাসে, শোনাবো নি ক্লাসে। চলো পঞ্চম অধ্যায়ের দিকে যাই ভাইয়া। কোথায় যাব? পঞ্চম অধ্যায়। ভাইয়া পঞ্চম অধ্যায় থেকে কোন টপিকগুলো পড়বো? আমি বলবো পঞ্চম অধ্যায়টা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। পঞ্চম অধ্যায়টা কোনোভাবে স্কিপ করবা না, কোনোভাবে স্কিপ করবা না, একবারে মানে কি বলবো যে মানে রেড ওয়ার্নিং তোমাদের জন্য, যে কোনোভাবেই কি করবা না, এই পঞ্চম অধ্যায় স্কিপ করা যাবে না। কারণ এই পঞ্চম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ, যেটা থেকে তোমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া এই পঞ্চম অধ্যায় থেকে কি কি পড়বো ভাইয়া? ঠিক আছে, দুইটা প্রশ্ন, ন্যূনতম দুইটা প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে, মিনিমাম দুইটা, ঠিক আছে। কারণ টপিক আছে তিনটা, একটা বিবাহ, একটা পরিবার, আর একটা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। এই তিনটা টপিক থেকে ন্যূনতম দুইটা প্রশ্ন এখান থেকে আসবে। এখন ভাইয়া এখান থেকে কি পড়বো? বিবাহ, পরিবার, তারপরে আমাদের জ্ঞাতি সম্পর্কে যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য। এখন কথা হচ্ছে ভাইয়া বিবাহের তো অনেকগুলো প্রকারভেদ আছে, পরিবারের অনেকগুলো প্রকারভেদ আছে, তাহলে এই প্রকারভেদগুলো কি সবগুলোই পড়বো? আমি বলবো না ভাইয়া, অতগুলা পড়তে হবে না তোমাকে, আমি এখানে সুন্দর করে তোমার জন্য দিয়ে রাখছি কি কি তুমি পড়বা আর কি কি তুমি পড়বা না, ঠিক আছে। চলো তাহলে বিবাহের মধ্যে, পরিবারের মধ্যে কি কি পড়বো ভাইয়া? প্রথম কথা, অনুপরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, এই তিনটা একেবারে স্টার চিহ্ন দিয়ে রাখো। এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে, পরিবার থেকে প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন করবে। এরপরে আর কোথা থেকে প্রশ্ন করবে? নয়াবাস। এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। হ্যাঁ, এরপরে আর কোথা থেকে প্রশ্ন করতে পারে? মাতৃবাস পরিবার থেকে প্রশ্ন করবে। কোথা থেকে? মাতৃবাস পরিবার থেকে করবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা পরিবার থেকে মাস্ট বি প্রশ্ন করবে। যদি পরিবার থেকে প্রশ্ন করে এখান থেকে করবে। পাশাপাশি দ্বৈতবাস, পিতৃবাস, এই দুইটা পরিবার তুমি দেখে রাখতে পারো। এগুলো সবচেয়ে বেশি হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য? সিকিউ। এখন কথা হচ্ছে ভাইয়া পরিবারের জন্য এগুলো পড়বো, তাহলে বিবাহের জন্য কি পড়াবেন? বিবাহের জন্য কথা হচ্ছে সবগুলো পড়বো না ভাইয়া, সব পড়তে হবে না। আসো, বিবাহের জন্য গুরুত্বপূর্ণ কোনটা? লেভিরেট বিবাহ কি, সরোরেট বিবাহ কি, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, অন্তঃবিবাহ কি, বহির্বিবাহ কি, ঠিক আছে। তারপরে প্যারালাল কাজিন বিবাহ, ক্রস কাজিন বিবাহ, বহু বিবাহ কি, এই প্রকারভেদগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। আরেকটা আছে না লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই দুইটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা আর কি, ঠিক আছে। তাহলে এই কয়েকটা যদি পড়ো তাহলে এগুলো থেকেই সিকিউ আসবে, বিবাহ থেকে প্রশ্ন আসলে এগুলো থেকে প্রশ্ন আসবে আর কি। হ্যাঁ, এতটুকু বলতে পারি। আচ্ছা, এরপরে ভাইয়া জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক থেকে, জ্ঞাতি সম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ককে বোঝাচ্ছে। তাহলে কথা হচ্ছে ভাইয়া আত্মীয়তার সম্পর্ক, যে এখান থেকে কি কি পড়বো? এখান থেকে তোমাকে পড়তে হবে জ্ঞাতি সম্পর্কে যে প্রকারভেদগুলো। জ্ঞাতি সম্পর্ক চার প্রকারের হয়, তাই না? বৈবাহিক জ্ঞাতি হয়, তারপরে রক্ত সম্পর্কীয় হয়, কাল্পনিক জ্ঞাতি হয়, প্রথাগত জ্ঞাতি, এই চারটা পড়বা। পাশাপাশি আরো দুইটা পড়াইছিলাম আমি তোমাদেরকে, একটা হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি, আরেকটা বর্ণনামূলক জ্ঞাতি। তাহলে এই ছয়টা জিনিস খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা এখান থেকে, ঠিক আছে। শ্রেণীমূলক জ্ঞাতি, আরেকটা হচ্ছে যে আমাদের যে বর্ণনামূলক জ্ঞাতি। তাহলে এই জ্ঞাতি থেকে এগুলো পড়বা, এইগুলো এখানে লিখে নিই আর কি, শ্রেণীমূলক, বর্ণনামূলক, আর বাকি যে চারটা বললাম এই জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদগুলো এখানে লিখে নিই। তবে আমি তোমাদেরকে বলছি জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদগুলো শ্রেণীমূলক, বর্ণনামূলক, এই দুইটা মাস্ট বি পড়বা। পাশাপাশি রক্ত সম্পর্কীয় জ্ঞাতি, কাল্পনিক জ্ঞাতি, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে আরও আছে না যে তোমার হচ্ছে প্রথাগত জ্ঞাতি আছে, তারপরে বৈবাহিক জ্ঞাতি, এই চারটা, আর বর্ণনামূলক, শ্রেণীমূলক, এই ছয়টা জ্ঞাতি সম্পর্ক খুব ভালোভাবে পড়বা, পরীক্ষা আসবে এখান থেকে জ্ঞাতি সম্পর্ক থেকে।
থেকে আসলে। এরপরে ভাইয়া এখান থেকে কি পড়বো, এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে পরিবারের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্বটা শুধু পড়বা, ওয়েস্টার্ন মার্কেটটা দরকার নেই, ঠিক আছে। মর্গানের তত্ত্বটা খুব ভালোভাবে পড়বা, অর্থাৎ মর্গান যে পরিবারের উৎপত্তিকে 5টা ভাগে ভাগ করছে, এই ভাগগুলো ভালোভাবে পড়বা। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, মর্গানের পরিবারের ভাগগুলো আর কি, বুঝতে পারছো? আচ্ছা আসো তাহলে এই হচ্ছে জিনিসগুলো এইখান থেকে তোমাকে পড়তে হবে। কি করতে হবে? এখান থেকে পড়তে হবে ভাইয়া, পঞ্চম অধ্যায় থেকে। এখন কথা হচ্ছে ভাইয়া জ্ঞানমূলকের জন্য কি কি প্রশ্ন দিব? তাহলে জ্ঞানমূলকের প্রশ্নের জন্য এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্নগুলো। বিবাহ কি, তারপরে বহু বিবাহ কি, হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, এই গ্রন্থটার লেখককে, এই গ্রন্থটার লেখক হচ্ছে ওয়েস্টারমার্ক। এরপরে লেভিরেট বিবাহ, সরেটেড বিবাহ, প্যারালাল বিবাহ, ক্রস কাজিন, অনুলোম প্রতিলোম বিবাহ, এগুলো আসলে কি, এগুলোর জ্ঞানমূলকের জন্য জানতে হবে। পরিবার কাকে বলে, তারপরে এনসাইন সোসাইটি, এই গ্রন্থটা হচ্ছে মর্গানের লেখা, কার? মর্গানের আর কি। তাহলে এই গ্রন্থটা লেখককে। তারপরে অনুপরিবার কি, যৌথ পরিবার কি, বর্ধিত পরিবার কি, মাতৃতান্ত্রিক পরিবার কি, নয়াবাস পরিবার কি, এগুলোর সংজ্ঞাগুলো তোমাকে জানতে হবে। তারপরে জ্ঞাতি সম্পর্কে, তারপরে জৈবিক বন্ধনে সামাজিক স্বীকৃতি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। এই উক্তিটাকার, এই উক্তিটা হচ্ছে উইলিয়াম হলস মানে রিভার্সের একটা উক্তি আর কি, ঠিক আছে, জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে। আচ্ছা এরপরে শ্বশুর শাশুড়ি কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক, এগুলো ধরনের প্রশ্ন আসে। দেবর ননদ, শ্বশুর শাশুড়ি, এগুলো হচ্ছে কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক? এগুলো হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। কি? বৈবাহিক জ্ঞাতি। তাহলে পরীক্ষা আসবে, এগুলো জ্ঞানমূলকের জন্য পড়বা। এরপরে এখান থেকে ভাইয়া অনুধাবনের জন্য কি পড়বো? লেভিরেট সরোরেট বিবাহ বলতে কি বুঝো, বিবাহ কিভাবে সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, পরিবার সার্বজনীন বুঝিয়ে লিখো। শিশু রক্ষণাবেক্ষণে পরিবারের ভূমিকা, পরিবার অন্যতম প্রধান বাহন হিসেবে কাজ করে। তারপরে কাল্পনিক জ্ঞাতি কি, বর্ণনামূলক জ্ঞাতি, প্রথাগত জ্ঞাতি, এগুলো বলতে কি বুঝো। তারপরে মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বুঝো, পিতৃতান্ত্রিক পরিবার বলতে কি বুঝো, তারপরে জ্ঞাতি সম্পর্ক বলতে কি বুঝো। হ্যাঁ, বলা হচ্ছে একক পরিবার শিল্পায়নের ফল, অর্থাৎ একক পরিবার হলে কি হয়, শিল্পায়নের সৃষ্টি হয়, বা একক পরিবার হচ্ছে শিল্পায়নের ফল, শিল্পায়নের কারণে একক পরিবারের সৃষ্টি হয়, এটা হচ্ছে ব্যাখ্যা করো। বিবাহ হচ্ছে একটা সামাজিক চুক্তি, ব্যাখ্যা করো। এগুলো অনুধাবনমূলকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রশ্ন করছে ভাইয়া, দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করবো, অর্থাৎ কিভাবে প্রশ্নটা এখান থেকে আসতেছে, কিভাবে কি হচ্ছে প্রশ্নটা এখান থেকে আসতেছে। ক্লাস থেকে বের হলে কিন্তু খবর খারাপ আছে, ঠিক আছে। আচ্ছা ক্লাস থেকে বের হইতেছো কেন? কমা যাবে না তো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, বলছি না? এতদিন ভাবছি ওয়েস্টার্ন মার্কেটটাই বেশি ইম্পর্টেন্ট, না, ওয়েস্টার্ন মার্কেট থেকে মর্গানেরটা বেশি ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় তো মিল পাইলাম না ভাইয়া, মিল না পাওয়ার তো কিছু নাই, অক্ষরপত্র বইয়ের মধ্যে সব কিছু আছে দেখবা, ঠিক আছে। এবং ওই পরীক্ষার জন্য তোমাদের অক্ষরপত্র বইটাই ফলো করে, এক্সামিনাররা সবচেয়ে বেশি ফলো করে অক্ষরপত্র বইটা, কারণ ওইটা যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সমাজবিজ্ঞান বিভাগটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন ওই বিভাগের যে আমাদের অধ্যক্ষ, এই অধ্যক্ষ ছিলেন ডক্টর সেলিনা আহমেদ ম্যাম। এই সেলিনা আহমেদ ম্যামের লেখা একটা বই, যেটার নাম হচ্ছে অক্ষরপত্র, সমাজবিজ্ঞান নিয়ে লেখা। তাহলে ওই বইটাকে সবচেয়ে বেশি ফোকাস দেয় আর কি সবাই, ঠিক আছে। যেহেতু তিনি একজন বিশ্ববিদ্যালয়ের একটা সমাজবিজ্ঞান বিভাগ, প্রতিষ্ঠাকালীন সমাজবিজ্ঞান বিভাগের কি যে উনি অধ্যক্ষ ছিলেন, সেহেতু ওনার বইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রশ্ন করছে দেখো, যে বলা হচ্ছে যে কি বলতেছে দেখো, কৃষক পরিবারের ছেলে রফিক ঢাকায় একটা শিল্পগ্রস্তিতে চাকরি করে। হ্যাঁ, এরপর হচ্ছে মামাতো বোন স্বর্ণাকে সে বিয়ে করে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। তাহলে মামাতো বোনকে বিয়ে করছে, মামাতো বোন, তারপরে হচ্ছে চাচাতো বোনকে যদি বিয়ে করে, মামাতো বোন এবং ফুফাতো বোনকে বিয়ে করলে কি হয়, চাচাতো এবং খালাতো বোনকে বিয়ে করলে, আমরা জানি চাচাতো এবং খালাতো বোনকে বিয়ে করলে সেটা কি হয় বলতো, সেটা হচ্ছে আমাদের প্যারালাল কাজিন, ক্রস কাজিন বিবাহ হয়, সরি প্যারালাল কাজিন বিবাহ হয়, তাই না? কি লিখছে রে ভাইয়া, বলেন কি বলবো? কি বলতে বললো সেটাই তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, আবার কমেন্ট করিও, হ্যাঁ, যখন কমেন্ট দেখবো তখন আবার কমেন্ট করিও। এখন পার হয়ে গেছে অনেক, খুঁজে পাচ্ছি না। দেখো চলো, তাহলে এখান থেকে বলা হচ্ছে যে মামাতো বোনকে, মনে রাখবে মামাতো বোন এবং চাচাতো বোনকে যদি বিয়ে করা হয়, মানে সরি মামাতো বোন এবং ফুফাতো বোনকে বিয়ে করলে সেটা হবে কি, ক্রস কাজিন বিবাহ। আর যদি চাচাতো বোন এবং খালাতো বোনকে বিয়ে করা, সেটা হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। ওকে, আচ্ছা তাহলে এখানে বলতেছে দেখো যে রফিকের বাবা গ্রামের বাড়িতেই, তাহলে ঢাকায় বসবাস করতেছে, সে আলাদা করে বসবাস করতেছে। তারপরে বলছে রফিকের বাবা মা গ্রামের বাড়িতেই থেকে যায়। এখন প্রশ্ন করছে প্রতিষ্ঠান কি, তারপর বিবাহ একটি সামাজিক চুক্তি, ব্যাখ্যা করো। এরপর প্রশ্ন করছে উদ্দীপকের বর্ণিত বিবাহের ধরনটি কোন ধরনের। বর্ণিত বিবাহ অর্থাৎ মামাতো বোনকে বিয়ে করছে, তাহলে কোন ধরনের বিবাহ হবে, সেটা হচ্ছে মামাতো
মামাতো বোন এবং ফুফাতো বোনকে যদি বিবাহ করে তাহলে সেটা হচ্ছে ক্রস কাজিন বিবাহ। তাহলে উত্তর হচ্ছে ক্রস কাজিন বিবাহ। তাহলে উপরে উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটা কোন ধরনের? ক্রস কাজিন বিবাহ। ঠিক আছে, এরপর হচ্ছে রফিকের পরিবারের গঠন বর্তমান সমাজের বাস্তবতা। তাহলে রফিক কি করতেছে দেখো তো, সে হচ্ছে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকতেছে। তাহলে আমরা জানি বিবাহের পরে নবদম্পতি যদি ছেলের বাবার বাড়িতেও না থাকে আবার মেয়ের বাবার বাড়িতেও না থেকে তারা যদি দুইজনে আলাদা কোথাও বসবাস করে তাহলে সেটাকে বলা হয় নয়াবাস পরিবার। কি বলা হয়? নয়াবাস পরিবার বলা হয়। তাহলে বলা হচ্ছে যে এই নয়াবাস পরিবারটা হচ্ছে বর্তমান সমাজের বাস্তবতা। আমরা দেখতে পাচ্ছি যে শিল্প কারখানাগুলো তৈরি হওয়ার কারণে কি হচ্ছে, গ্রামের অনেক মানুষ শহরে গিয়ে বসবাস করতেছে এবং গ্রামের অনেক মানুষ গার্মেন্টসে চাকরি করতেছে, বউ নিয়ে শুধু যাচ্ছে, বাবা মাকে নিয়ে যাচ্ছে না। সো বউ নিয়ে আলাদা মনে করো যে ওইখানে সেটেল হচ্ছে, তাই না? তো শিল্পায়নের ফলে কি হচ্ছে বলতো, যে আমাদের এই যে নয়াবাস পরিবারটা হচ্ছে দেখা দিচ্ছে। সো এই জিনিসটাই এখানে প্রশ্ন করছে। তাহলে দেখো যেই টপিকগুলো পড়ছি এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো আরেকটা অধ্যায়ের দিকে চলে যাই আমরা। তাহলে এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এরপরে আসবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা ভাইয়া গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, প্রথম পত্র থেকে ভাইয়া কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে আমরা আলোচনা করব, সরি কোন অধ্যায়গুলো পড়লে 7টা সিকিউ লিখতে পারবো। আমি তোমাদেরকে প্রিফার করি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় মাস্ট বি পড়বা, অর্থাৎ প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় পড়বা, প্রথম অধ্যায় যেটা এটা পড়বা, এরপরে পঞ্চম অধ্যায় পড়বা। কি পড়বা? পঞ্চম অধ্যায়। তারপরে ষষ্ঠ অধ্যায় পড়বা, মাস্ট বি, এগুলো স্কিপ করবা না। তারপরে সপ্তম অধ্যায় পড়বা, ঠিক আছে। এরপরে এখান থেকে কি পড়বা, যে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, ঠিক আছে। এই 4টা তো মাস্ট বি পড়বা। আরেকটা অধ্যায় আমি যদি প্রিফার করি এখান থেকে, তাহলে হচ্ছে ধরো এই যে দশম অধ্যায়টা, দশম অধ্যায়টা তুমি মাস্ট বি পড়বা। এই 5টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই 5টার পাশাপাশি আরো থাকতেছে 3টা, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। সেটা কি? চতুর্থ অধ্যায় থাকতেছে একটা। তারপরে হচ্ছে 11 অধ্যায় থাকতেছে একটা। আর আরেকটা অধ্যায় কি থাকতেছে ভাইয়া? এখানে হচ্ছে প্রথম অধ্যায়, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, দশম, ষষ্ঠ, সপ্তম। আরেকটা অধ্যায় বাকি থাকতেছে এখান থেকে 10, 11, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7টা আরেকটা অধ্যায় হবে, প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ও আচ্ছা, অষ্টম অধ্যায় আছে। কি আছে? অষ্টম অধ্যায়। আচ্ছা, তাহলে এই যে দেখো চতুর্থ, 11, অষ্টম, এই 3টার মধ্যে যে কোনো একটা অথবা যে কোনো 2টা চ্যাপ্টার ভালোভাবে পড়বা। এই 5টা মাস্ট বি প্রথম পত্র থেকে পড়বাই পড়বা। খুবই সহজ, এই টপিকগুলো যদি পড়ো এই চ্যাপ্টারগুলো অনেক সহজ, সুন্দরভাবে লিখতে পারবা। সো এগুলো মাস্ট বি পড়তে হবে, ওকে। আচ্ছা, এরপরে চতুর্থ, 11 এবং অষ্টম অধ্যায়ের মধ্যে যে কোনো একটা বা 2টা চ্যাপ্টার ভালোভাবে পড়বা। একটা চ্যাপ্টার পড়লে ভালো, মানে 2টা চ্যাপ্টার পড়লে ভালো হয়, একটা পড়লেও সমস্যা নাই, তবে 2টাই পড়ার চেষ্টা করি আর কি। এই 3টা থেকে যে কোনো 2টা পড়ার চেষ্টা করবা, সিকিউর জন্য কিন্তু, হ্যাঁ, এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে। আর এই 5টা মাস্ট বি, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এই 5টা ভালোভাবেই পড়ার চেষ্টা করবা আর কি, ওকে। আচ্ছা, আসো তাহলে এখন ষষ্ঠ অধ্যায় থেকে ভাইয়া কি কি গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদেরকে প্রিফার করব, আমরা জানি ষষ্ঠ অধ্যায়টার নাম হচ্ছে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। এখন কথা হচ্ছে ভাইয়া সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে কোন জিনিসটা পড়বো, কোন জিনিসটা পড়বো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আমরা জানি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা, তাই না? একটা ভৌগোলিক উপাদান, একটা জৈবিক, একটা সাংস্কৃতিক, আর একটা হচ্ছে আমাদের কি বলতো সামাজিক উপাদান। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একেবারে স্টার চিহ্ন দিয়ে রাখো যতগুলো পারো, ঠিক আছে। এই ভৌগোলিক উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভৌগোলিক উপাদান। এই ভৌগোলিক উপাদানের পাশাপাশি তুমি আরেকটা পড়তে পারো, সাংস্কৃতিক উপাদান। কোনটা? সাংস্কৃতিক। ভৌগোলিক উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে মানে ভৌগোলিক উপাদানের পরে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংস্কৃতিক উপাদান। এটা হচ্ছে ভৌগোলিক উপাদানের পরে গুরুত্বপূর্ণ। এরপরে সাংস্কৃতিক উপাদানের পরে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈবিক উপাদান। বুঝা গেছে? তাহলে সবার আগে গুরুত্ব দিয়ে পড়বা যে ভৌগোলিক উপাদান, তারপরে সাংস্কৃতিক উপাদানকে গুরুত্ব দিবা, তারপরে জৈবিক উপাদানকে গুরুত্ব দিবা। বুঝা গেছে? তাহলে এইভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা। তাহলে ভৌগোলিক উপাদান থেকে সবচেয়ে বেশি পরিমাণে সিকিউ আসে। একটা নমুনা প্রশ্ন দেখলে বুঝতে পারবা। তাহলে জ্ঞানমূলকের জন্য কি পড়বো ভাইয়া? সুন্দর করে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিবা, ওকে। তাহলে দেখো সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কোনটা? মনে রাখবা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান হচ্ছে ভৌগোলিক উপাদান। কোনটা? ভৌগোলিক উপাদান। তারপরে কোন অঞ্চল বসবাসের জন্য সবচেয়ে বেশি উপযোগী? নাতিশীতোষ্ণ অঞ্চল। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর অঞ্চল এবং এটা হচ্ছে বসবাসের জন্য উপযোগী। দেখবা যে পৃথিবীতে যত জায়গায় মানব সভ্যতা গড়ে উঠছে সেই জায়গাগুলো প্রত্যেকটাই কি নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে কি হয় যে সভ্যতা গড়ে ওঠে আর কি। বুঝতে পারছো? অত্যাধিক গরম বা অত্যাধিক শীত প্রধান দেশগুলোতে মানুষ বসবাস করতে চায় না ওইভাবে। বুঝতে পারছো? এবং এই নাতিশীতোষ্ণ অঞ্চল হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর একটা অঞ্চল আর কি। বুঝতে পারছো? এবং বসবাসের জন্য সবচেয়ে উপযোগী অঞ্চল হচ্ছে নাতিশীতোষ্ণ। এরপরে বংশগতি কি, শীত প্রধান দেশের মানুষ কেমন হয়, গ্রীষ্ম প্রধান মানুষ মানে অঞ্চলের মানুষ কেমন হয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের
যে কি বলতো এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো কি হয় ভাইয়া বলতো পরীক্ষাতে আসে, কেমন? তাহলে এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু কি করতে হবে, পড়তে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। এগুলো মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, ওকে? তাহলে আমি কিন্তু বলার চেষ্টা করতেছি ইন ডিটেলসে কি কি আসবে কি কি আসবে না, ঠিক আছে? সো ক্লাসে থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত। তাহলে দেখো এরপরে এই যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলোর দিকে আসি, অনুধাবনমূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে কি কি পড়বো ভাইয়া এখান থেকে? এই যে বংশগতি বলতে কি বুঝো, বংশগতির প্রভাব বলতে কি বুঝো, তারপরে মানুষের মেধার উপর প্রভাব বিস্তারকারী উপাদানটা লিখো। তাহলে মানুষের মেধার উপর প্রভাব বিস্তারকারী উপাদান কোনটা? ভৌগোলিক উপাদান, তাই না? তাহলে ওই বিষয়টা লিখতে বলছে। এখন একটা নমুনা প্রশ্ন দেখাই তোমাদেরকে কিভাবে প্রশ্নটা আসে এখান থেকে। বলতেছে দেখো যে ইউসুফ সাহেব, বলতেছে দেখো ইউসুফ সাহেবের কন্যা, ইউসুফ সাহেব কন্যা আয়েশাকে নিয়ে, সে কি করতেছে, ইউসুফ সাহেব কন্যা আয়েশাকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। আয়েশাকে সবাই বিদেশি ভেবে ভুল করে, কারণ সে দেখতে অনেকটাই জার্মান মেয়ের মতো আর কি, ঠিক আছে? ইউসুফ সাহেবের কন্যাকে বাংলাদেশে ঘুরিয়ে দেখা, ইউসুফ সাহেব তার কন্যাকে বাংলাদেশ ঘুরিয়ে দেখাতে চান এবং বিদেশি স্ত্রীকে শাড়ি উপহার দিতে চান। তিনি স্ত্রীর জন্য রাজশাহী থেকে সিল্ক শাড়ি, টাঙ্গাইল থেকে হচ্ছে তাঁত শাড়ি এবং নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ডেমরা থেকে জামদানি শাড়ি। মনে রাখবা এই জামদানি শাড়ি হচ্ছে কি একটা জিআই পণ্য, হ্যাঁ? জিআই পণ্য হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, অর্থাৎ ভৌগোলিক পণ্য। বাংলাদেশের প্রথম ভৌগোলিক পণ্য বা জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। কোন শাড়ি? জামদানি শাড়ি। 2016 সালে এটাকে জিআই পণ্যের অন্তর্ভুক্ত করা হয় আর কি, ঠিক আছে? মনে রাখিও কিন্তু পরীক্ষা আসে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কাজে লাগবে। জামদানি শাড়ি হচ্ছে প্রথম জিআই পণ্য বাংলাদেশে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো যে বাংলাদেশের এসব বৈচিত্র্যে আয়েশা হচ্ছে কি মুগ্ধ আর কি, ঠিক আছে? এরপরে তোমাকে এখানে বলতেছে যে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, বংশগতি বলতে কি বুঝো বা বংশগতির প্রভাব বুঝিয়ে লিখো। এরপর বলছে উদ্দীপকে আয়েশার সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী কোন উপাদানটার ফল। তাহলে আয়েশাটা দেখো তো যে আয়েশার বাবা মা কিন্তু কি বাংলাদেশি, কিন্তু দেখো সে হচ্ছে কি বলা হচ্ছে ইউসুফ সাহেবের কন্যা আয়েশাকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন, আয়েশাকে সবাই বিদেশি ভাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখো তো যে এখানে বলা হচ্ছে দেখো যে ইউসুফ সাহেব কন্যা আয়েশাকে নিয়ে বাংলাদেশ বেড়াতে আসেন এবং আয়েশাকে সবাই বিদেশি ভেবে ভুল করে, কারণ সে দেখতে অনেকটাই জার্মান মেয়ের মতো। তাহলে এই যে কোন ভৌগোলিক প্রভাবের কারণে তার আসলে এটা হয়েছে, দেখো ইউসুফ সাহেব কি করছে যে জার্মানিতে বিয়ে করছে, ফলে তার মেয়ে দেখতে অনেকটা জার্মান মেয়েদের মতো হয়ে গেছে। তাহলে এখানে একটা বংশগতির প্রভাব আছে না, বংশগতি। তাহলে কোন ভৌগোলিক উপাদানের প্রভাব আছে আয়েশার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের বংশগতি বা জৈবিক উপাদান বা বংশগতির প্রভাব এখানে বিদ্যমান আছে, ঠিক আছে? বংশগতির কারণে কি হয় দেখো না, যে অনেক সময় চেহারার মিল হয়, তারপরে হচ্ছে কোনো না কোনো দিক থেকে একটা মিল তৈরি হয়। আমরা বলি না ছোট একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বলি না বাচ্চাটা দেখতে ওর বাবার মতো হয়েছে, ওর মায়ের মতো হয়েছে। সো এই বংশগতির কারণে, জেনেটিক্সের কারণে কি হয় যে আমাদের এই যে মানে মিলগুলো আসলে দেখা যায়। তাহলে কিসের কারণে তার সে এরকম হয়েছে, সেটা হচ্ছে বংশগতির প্রভাবের কারণে আর কি, ঠিক আছে? তার মা বিদেশি, সো বংশগত একটা প্রভাব এখানে চলে আসছে। সো এই হচ্ছে বিষয়, ওকে? তাহলে এইভাবে প্রশ্ন আসবে। এরপরে উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়া সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবের ফল আর কি। তাই এই উপাদানটার নাম কি বলা হচ্ছে দেখো, সে হচ্ছে যে এই যে দেখো কি করতেছে যে এইসব বৈচিত্র্যে আয়েশা হচ্ছে মুগ্ধ, বাংলাদেশের এইসব বৈচিত্র্যে অর্থাৎ বাংলাদেশে ঘুরে দেখছে, ঘুরে দেখার পরে যে জামদানি শাড়ি, তারপরে সিল্ক শাড়ি, তারপরে হচ্ছে কি আমাদের তাঁত শাড়ি, এগুলো দেখে সে হচ্ছে কি অনেক বেশি মুগ্ধ হয়েছে আর কি। তাহলে এটা কিসের ফল, সেটা হচ্ছে ভৌগোলিক উপাদানের হচ্ছে ফলাফল আর কি, ঠিক আছে? তাহলে এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসবে আর কি, ওকে ভাইয়া? আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা কোথায় যাব? আচ্ছা, আরও কিছু ছিল, আমি ওগুলোতে না যাই, বাকিগুলো তোমাদেরকে দেখাই আর কি, হ্যাঁ? একটা দুইটা করে আমরা দেখি। আচ্ছা আসো, এরপরে সপ্তম অধ্যায় ভাইয়া, কোন অধ্যায়? সপ্তম অধ্যায়। ভাইয়া প্রশ্ন হচ্ছে কোন টপিকগুলো ভাইয়া এই চ্যাপ্টার থেকে পড়বো, কোনগুলো জিনিস আমরা এখান থেকে পড়বো। তাহলে এখান থেকে পড়ার জন্য তোমাদেরকে আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিকীকরণের যে মাধ্যমগুলা, বাহনগুলা, এগুলো পড়ার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে ভাইয়া বাহন তো অনেকগুলো আছে, মাধ্যম তো অনেকগুলো আছে, তবে কি আমরা সবগুলোই পড়বো? তাহলে কথা হচ্ছে যে না, সব পড়তে হবে না। আমি 5টা বাহন তোমাদেরকে গুরুত্বপূর্ণ দিয়ে দিব, এগুলো পড়লেই পরীক্ষা আসবে। যেমন পরিবার, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি, তারপরে শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখে, সঙ্গী দল অর্থাৎ বন্ধু বান্ধব কি ভূমিকা রাখে, গণমাধ্যম কি ভূমিকা রাখে, ধর্মীয় প্রতিষ্ঠান কি ভূমিকা রাখে। এই 5টা বাহন যদি খুব ভালোভাবে পড়ো তাহলে কি হবে, এখান থেকে সিকিউ আসলে তুমি আনসার করতে পারবা। এবং এই 5টার বাইরে সচরাচর আসে না, এই 5টার বাইরে সচরাচর আসে না আর কি, বোঝা গেছে? আচ্ছা, আয়েশা কে এই কনে, ঠিক আছে? আয়েশা হচ্ছে তোমার বউ, বুঝতে পারছো? তোমার ফিউচার ওয়াইফ। আচ্ছা,
দেখো তাহলে এগুলো এখান থেকে পড়বা। তাহলে জ্ঞানমূলকের জন্য কিছু দিয়ে দিছি, কি কি? সামাজিকীকরণের ইংরেজি শব্দ কি, শিশুর সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। মনে রাখবা শিশুর সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন হচ্ছে পরিবার। কোনটা? পরিবার আর কি। হ্যাঁ, এরপরে সামাজিকীকরণ কি, তারপরে বিশ্বায়ন কি, তথ্য প্রযুক্তি কি, এগুলো জ্ঞানমূলকের জন্য পড়বা এই চ্যাপ্টার থেকে। এরপরে কথা হচ্ছে ভাইয়া অনুধাবনমূলকের জন্য কি পড়বো? সামাজিকীকরণ যে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সামাজিকীকরণ জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। সো এইটা যে জীবনব্যাপী প্রক্রিয়া সেটা ব্যাখ্যা করতে বলছে। সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, অর্থাৎ একজন শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রাখে সেই বিষয়টা বুঝায় লিখতে বলছে। এরপরে বিশ্বায়ন বলতে কি বুঝো, তারপরে তোমার বন্ধু বান্ধব বা খেলার সাথী তোমার সামাজিকীকরণে কি ধরনের ভূমিকা রাখে, এই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়ার চেষ্টা করবে। কেমন? আচ্ছা, এরপরে আসো আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি এখান থেকে, একটা প্রশ্ন, নমুনা প্রশ্ন দেখি। তাহলে দেখো ভাইয়া নমুনা প্রশ্ন এখান থেকে দেখার চেষ্টা করো। ক্লাস থেকে বের হইলে কিন্তু গান শোনাবো না, ঠিক আছে? মিস করবা। আচ্ছা সবাই একটু আরেকবার ক্লাসটাকে শেয়ার করে দাও তো, একটা মিনিট জাস্ট আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। এই একটা মিনিট যারা ক্লাসে আসো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আর তাতে আমি জাস্ট করি তোমাদেরকে। দেখো নমুনা প্রশ্নটা শেষ করি আগে। হ্যাঁ, একটা মিনিট একটু সবাই শেয়ার করে দাও কাইন্ডলি প্লিজ। আচ্ছা সবাই একটু 1 মিনিট শেয়ার করে দাও, কাইন্ডলি শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু 1 মিনিট শেয়ার করে দাও। আসো আমরা একটু নমুনা প্রশ্নটা দেখি, তারপরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা নমুনা প্রশ্নটা দেখি। এই প্রথম পত্রটা শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমরা একটা গান গাবো, তারপরে হচ্ছে আমরা কি করব, আবার হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের দিকে চলে যাবো। ওকে, সো এটা শেষ করতে আর বেশি সময় লাগবে না। প্রথম পত্র দেখো, এইখানে বলা হচ্ছে রানা এবং সোমার বাবা মা সরকারি চাকরিজীবী, তারা সরকারি চাকরি করে। বলা হচ্ছে দিনের বেলা অফিসের কাজকর্মের কারণে তারা সন্তানকে সময় দিতে পারে না এবং বাড়ি ফেরার পর অধিকাংশ সময় তাদের বাবার মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে। তাহলে এই যে সোমা এবং রানার বাবা মা হচ্ছে চাকরি বাকরি করে এবং তাদের সংসারের মধ্যে প্রচন্ড পরিমাণে অশান্তি। বাড়িতে ফিরলে কি হয় যে তারা ঝগড়াঝাটি করে, সন্তানদেরকে চাকরি টাকরি করার জন্য সময় দিতে পারে না। তাহলে বলা হচ্ছে এর কারণে কি হয়েছে, সোমা নিয়মিত পড়ালেখা করলেও 16 বছর বয়সী এই রানা কিন্তু আর পড়াশোনা করতে চাইতেছে না। সে কি করে, ছেলে মেয়েদের সাথে সে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঘুরে বেড়ায় আর কি, স্কুলে ঠিক মতো যায় না এবং পড়ালেখায় একেবারে অমনোযোগী হয়ে গেছে। তাহলে এখানে প্রশ্ন করছে সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটা, সেটা হচ্ছে পরিবার, আমরা জানি তাই না? এর বলছে সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন করছে দেখো যে উদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত। তাহলে একজন ব্যক্তির সুষ্ঠু সামাজিকীকরণ কখন হবে, যখন তার পরিবারের সদস্যদের মধ্যে তার একটা পরিবারের সদস্যদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, পরিবারের সদস্যদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তখনই তো একটা ইয়ার ক্ষেত্রে কি হবে বলতো, যে সামাজিকীকরণের ক্ষেত্রে কি হবে, সুষ্ঠু সামাজিকীকরণ হবে। কারণ পরিবারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, বাবা মায়ের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, বাবা মা যদি তোমার কেয়ার না করে, তাহলে কি ওই পরিবারের মধ্যে শিশু সামাজিকীকরণ সুষ্ঠুভাবে সম্ভব না। সো ওই জন্যই বলতেছে যে, তাহলে বলছে রানার সামাজিকীকরণ। দেখো রানা কি করছে, পড়াশোনা আর করতে চায় না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, বকাটা হয়ে গেছে এরকম আর কি। কেন হয়েছে? কারণ বাবা মা সময় দেয় না, বাবা মা সবসময় ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। এর ফলে কি দেখো, তার সামাজিকীকরণে কিন্তু একটা বাধা সৃষ্টি হয়ে গেছে। সে কিন্তু আর সুষ্ঠু স্বাভাবিকভাবে কি করতে পারতেছে না, যে আচরণ করতে পারতেছে না বা চলাফেরা করতে পারছে না। তাহলে বলছে যে সামাজিকীকরণের ক্ষেত্রে কোন মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত। তাহলে আমরা বুঝতে পারতেছি পরিবারের ভূমিকা। কিসের? পরিবারের ভূমিকা হচ্ছে অনুপস্থিত। কেমন? তাহলে এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসবে। এরপর হচ্ছে উদ্দীপকে রানার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কি করণীয়। অর্থাৎ রানাকে যদি পড়ালেখা মনোযোগী করতে হয়, তাকে যদি ভালো বানাইতে হয় বা তার যদি সুষ্ঠু সামাজিকীকরণ করতে, তাহলে কি করতে হবে, যে পরিবারের মধ্যে আন্তরিকতার সম্পর্ক বৃদ্ধি করতে হবে, বাবা মায়ের মধ্যে আন্তরিকতার সম্পর্ক বৃদ্ধি করতে হবে, সন্তানের প্রতি যে নজরদারিতা, সন্তানের প্রতি যে আন্তরিক সম্পর্ক, এই আন্তরিক সম্পর্ক প্রদর্শন করতে হবে। ঠিক আছে, সন্তানের সাথে সুষ্ঠু বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তবেই কি করা সম্ভব, রানার সুষ্ঠু সামাজিকীকরণ করা সম্ভব আর কি। ঠিক আছে, তাকে কি বলতো, যে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এইভাবে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5টা বাহন বলছি, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বন্ধু বান্ধব বা সঙ্গীত দল। এই 5টা বাহন যদি পড়ো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ আনসার করতে পারবা। ঠিক আছে, আসো এরপরে আসবো আমরা কোথায়, পরবর্তী যে চ্যাপ্টার 8ম অধ্যায় আর কি ভাইয়া। হ্যাঁ, 8ম অধ্যায়ের দিকে আমি জাস্ট এইখান থেকে আর জ্ঞানমূলক গুলা বলবো না, অনুধাবন দেখাবো না, আমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমাদেরকে দেখাই দিই কি কি আসতে পারে। দেখো এইখান থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে
সামাজিক স্তরবিন্যাসের কি প্রকারভেদগুলো পড়ার চেষ্টা করবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদগুলো খুব ভালোভাবে পড়বা। যেমন দাস প্রথা, দাস প্রথার বৈশিষ্ট্যগুলো কি, দাস প্রথায় কি কি করা হইতো, তারপরে দাস প্রথার মধ্যে দুইটা শ্রেণী ছিল, একটা দাস মালিক আর একটা হচ্ছে দাস, এগুলো এমসিকিউতে আসবে। তারপরে এস্টেটের মধ্যে দুইটা ছিল, একটা হচ্ছে জমি মালিক আর একটা হচ্ছে ভূমি মালিক ভূমি দাস, তাই না? তাহলে এস্টেটের মধ্যে কি ছিল, তারপরে জাতিবর্ণ প্রথা কয় ধরনের ছিল, 4 ধরনের, ভারতীয় সমাজের মধ্যে 4 ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়। তারপর এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা, দাস প্রথা, এস্টেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি জাতিবর্ণ প্রথা, এই তিনটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে, সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদের মধ্যে। এরপরে এখানে তত্ত্ব আছে কয়েকটা, এই তত্ত্বের মধ্যে তোমরা দ্বন্দ্বমূলক তত্ত্বটা পড়বা, কি দ্বন্দ্বমূলক তত্ত্ব, আর এখানে ক্রিয়াবাদী তত্ত্ব, এই দুইটা তত্ত্ব খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে, দ্বন্দ্বমূলক তত্ত্ব আরেকটা হচ্ছে ক্রিয়াবাদী তত্ত্ব। এরপরে এখানে পড়বা সামাজিক অসমতা কি, ঠিক আছে, সামাজিক অসমতার কারণগুলো কি, এগুলো সিকিউতে আসবে। এরপরে বলা হচ্ছে যে জেন্ডার কি, জেন্ডারের যে বৈষম্যগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা, এমসিকিউতে আসবে এগুলো। তারপর সামাজিক নিরাপত্তার যে টপিকটা এগুলো একটু করে দেখার চেষ্টা করবা, এখান থেকে সিকিউ আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই জিনিসগুলো দেখার চেষ্টা করবা। জ্ঞানমূলকের জন্য এই জিনিসটা তোমরা একটু পজ করে স্ক্রিনশট দিয়ে নিবা। এরপরে অনুধাবনমূলকের জন্য এই প্রশ্নটা ক্লাস শেষে পোস্ট করে স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ভাইয়া দেখো দশম অধ্যায়, দশম অধ্যায় থেকে কি পড়বা, দশম অধ্যায় খুবই সহজ, এখান থেকে যে জিনিসটা পড়বা সবচেয়ে বেশি বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, এটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে বিচ্যুতি কি, তারপরে সামাজিক বিচ্যুতির কারণগুলো কি, কি কারণে মানুষ বিচ্যুতিমূলক আচরণ করে, এগুলো পড়া লাগবে। তারপরে বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্বগুলো আছে এর মধ্যে এমিল ডুরখেমের তত্ত্বটা ভালোভাবে পড়বা, এটাতে স্টার চিহ্ন দিয়ে রাখো, হ্যাঁ, এটা ভালোভাবে পড়বা। এখন কথা হচ্ছে তারপর কি পড়বা, অপরাধ কি, অপরাধের ধরন কি, অর্থাৎ কি কি ধরনের অপরাধ হয়, তারপরে অপরাধ কি কারণে হয়, এই জিনিসগুলো এখান থেকে পড়ার লাগবে, ওকে। তাহলে এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো ভালোভাবে পড়বা, বিচ্যুতি এবং অপরাধের মধ্যে যে পার্থক্যগুলো, তারপরে অপরাধ কি, বিচ্যুতি কি, অপরাধের কারণ কি, মানুষ কি কারণে অপরাধ করে, মানুষ কেন বিচ্যুতিমূলক আচরণ করে, ঠিক আছে। তারপরে এই যে বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্বটা আছে ডুরখেমের, এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এগুলো থেকে পড়লে মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে লাস্ট অধ্যায় প্রথম পত্রের, সেটা হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়ে দেখো এখানে লাস্ট যেটা টপিক, সেখানে হচ্ছে দেখো এখানে প্রশ্ন আসবে সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের ধরন কি কি, দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কাল্পনিক, তাই না, এরকম মানে একটা প্রাকৃতিক হয়, সরি একটা কৃত্রিম আর একটা হচ্ছে হয় পরিকল্পিত অপরিকল্পিত, দুই ধরনের হয়। তারপরে এই যে সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি, কি কারণে হয়, তারপরে সামাজিক পরিবর্তনের তত্ত্ব আছে দুইটা, এই তত্ত্বটা পড়বা, যেমন দান্দিক বস্তুবাদের তত্ত্বটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে মার্ক্সের তত্ত্ব, এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যে বিবর্তন কি, তারপরে প্রগতি বলতে কি বুঝো, উন্নয়ন বলতে কি বুঝো, এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে পড়বা। এছাড়াও এখানে আরেকটা তত্ত্ব আছে ভাইয়া, চক্রাকার তত্ত্ব, হ্যাঁ, চক্রাকার তত্ত্বটা পড়বা, পিতিরিম সরোকিনের লেখা একটা তত্ত্ব, চক্রাকার তত্ত্ব, অর্থাৎ যে ওই যে সে বলছিল এলিট এবং নন এলিটের মধ্যে যে ক্ষমতার যে বন্টনটা, এটা কি হয় যে চক্রাকার আকারে চলতেই থাকে। আমি ক্লাসের মধ্যে পড়াইছিলাম তোমাদেরকে, তাই না, 3.0-তে যারা ছিল ওদেরকে পড়াইছিলাম, FRB 3.1 কোর্সে কিন্তু পড়াবো, ইন ডিটেলস পড়াবো, সমাজবিজ্ঞান নিয়ে কোনো টেনশন থাকবে না তোমার, ঠিক আছে। তুমি জাস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে, বনি আমিন এই ইউটিউব চ্যানেলে গিয়ে সমাজবিজ্ঞানের ক্লাসগুলো দেখবা, যাচাই বাছাই করবা, দেন তুমি এসে এই কোর্সের মধ্যে ভর্তি হতে পারো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো যাচাই বাছাই করে ক্লাসে তুমি কি করতে পারো, এই কোর্সে তুমি এনরোল করতে পারো, বুঝতে পারছো। এবং আমি তোমাদেরকে বলতে পারি যে মানবিক বিভাগের জন্য এই আমাদের প্ল্যাটফর্মের কোর্স একটা বেস্ট কোর্স আর কি তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বেস্ট কোর্স হচ্ছে FRB 3.1 কোর্স হবে, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এতটুকুর গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি আর কি, জাস্ট আমি বলতে পারি, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রায় 3 বছর ধরে কাছাকাছি আর কি, 3 বছরের কাছাকাছি সময় ধরে আমি এখানে পড়াচ্ছি, এবং আমি আমার কলিগদের যে পরিশ্রম তোমাদের জন্য, আমার কলিগদের অর্থাৎ তোমাদের ভাইয়া আপুরা যে পরিশ্রমগুলো করে, তোমরা তো ক্যামেরার সামনে থেকে দেখতে পাও না, কিন্তু ক্যামেরার পেছনে তো আমরা থাকি, আমরা কাজ করি, আমরা জানি, আমরা একসাথে থাকি। সো তাদের যে পরিশ্রমটা, তোমাদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা, তোমাদের জন্য কি করা যায়, কি করলে তোমরা ভালোভাবে উপকৃত হবা, কিভাবে করলে উপকৃত হবা, এই সব কিছু নিয়ে মনে করো যে সারাক্ষণ শুধু সবাই প্ল্যান করতেছে, ভাই কিভাবে কি করব বাচ্চাদের জন্য, কিভাবে কি করা যায়। সো এই সব কিছুর প্ল্যান কিন্তু তোমাদেরকে ঘিরেই আর কি। এই যে কষ্ট দেখো, 36 ঘন্টা টানা ক্লাস হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। রাত 2টার দিকে ক্লাস নিছি আমি গতকালকে, আবার তোমার হচ্ছে দেখো যে আমাদের সানোয়ার ভাইয়া আবার ভোর 4টার দিকে ক্লাস নিছে, রাত 12টায় একটা ক্লাস নিছে, ভোর 4টায় একটা ক্লাস নিছে, মাঝখানে 2 ঘন্টা আমি ক্লাস নিছি, 2 ঘন্টা উনি বসেছিল, ঠিক আছে, তোমাদের সানোয়ার ভাইয়া। এরপরে তোমার সানোয়ার ভাইয়া আর আমি মিলে সন্ধ্যা মানে সকাল 6টার দিকে, 6:30টার দিকে, 6টা 6:30টার দিকে এখান থেকে বের হয়ে গেছি, সারা রাত ঘুমাইনি, তার আগের
আগের দিনও তো ভালোভাবে ঘুমাইনি, কিছুদিন আগে আবার সিলেট থেকে জার্নি করে আসছি, প্রায় 5-6 দিনের জার্নি ছিল, ঘুমটুম কিছুই হয়নি। তারপরেও মনে করো যে তোমাদের জন্য বসে বসে সাজেশন বানাইছি, তারপরে ক্লাস এসে নিয়ে গেছি, ঠিক আছে। আবার গত রাতে সারা রাত মনে করো যে ঘুমটুম হয়নি। সো তোমরা যে ঘুমাচ্ছ না বিষয়টা এমন না, আমরাও ঘুমাচ্ছি না। এই যে হামজা ভাইকে তোমরা চেনো অনেকে, সো হামজা ভাই এখানে মনে করো যে স্টিল কালকে রাতে তো ঘুমায়নি, স্টিল এখন পর্যন্ত উনি ঘুমায়নি, এবং উনি ভাবতেছে যে আমি যদি এখন ঘুমাই তাহলে এখন আমাকে পরবর্তীতে আমি আর উঠতে পারবো না। ফলে কি হবে, ফলে ক্লাসের স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবে না, ক্লাস দেখতে পারবে না, কমেন্ট চেক করতে পারবে না, কিছুই করতে পারবে না। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মানে তোমাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই জন্য কিন্তু দেখো প্রত্যেকটা মানুষ কি করতেছে, স্যাক্রিফাইস করতেছে, ঠিক আছে। তোমাদের ভাইয়ারা যারা আছে, তোমাদের আপন ভাইয়া আছে, সোহেল ভাইয়া আছে, পিয়াস ভাইয়া আছে, রাকিব ভাইয়া আছে, ঠিক আছে, ইভেন প্রত্যেকেই, বনি ভাই তো আছেই, পাশাপাশি প্রত্যেকটা টিচার মোটামুটি এইভাবে কি করতেছে, তোমাদের জন্য এগুলো করতেছে, শুধু তোমাদের জন্য করতেছে আর কি, ঠিক আছে। সো তোমরা সবাই কি করো, ভালো করো, এটাই আমরা চাই, এবং আমাদের দোয়া তোমাদের জন্য সবসময়ের জন্য থাকবে। তোমরা কোর্সে ভর্তি হবা কি হবা না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, জোর করতে পারবো না। তবে আমি জাস্ট এতটুকুই বলবো, আমাদের কোর্স FRB 3.1 কোর্স তোমার জীবনের সেরা কোর্স হবে তুমি যদি এই কোর্সের মধ্যে ভর্তি হও, তোমার জীবনের সেরা কোর্স হবে, আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ, যদি ভর্তি হও, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের টিচারের তোমাকে আমি বলবো না তুমি বিবেচনা না করে ভর্তি হও, আমি বলবো বনি আমিন ইউটিউব চ্যানেলে যাও, বনি আমিন পেজের মধ্যে দেখো আমাদের ক্লাসগুলো, মানে টিচারদের ক্লাসগুলো দেখো, কেমনভাবে পড়ায়, কি পড়ায়, কেমনভাবে পড়াচ্ছে, ক্লাস ভালো লাগতেছে কিনা, সব কিছু যাচাই বাছাই করে তবেই তুমি ক্লাসের মধ্যে কি করো, যে আমাদের কোর্সের মধ্যে ভর্তি হও। আমি জাস্ট এতটুকুই বলবো, ঠিক আছে। ডিসকাউন্ট চলতেছে, আজকে রাত 12টার মধ্যে যদি ভর্তি হও তাহলে সবগুলো কোর্স ফির উপরে কি থাকবে, 10% ডিসকাউন্ট কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে। তাহলে ভরসা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, আমি এতটুকুই বলবো, তোমাদের জীবনের সেরা কোর্স হবে এটা FRB 3.1। চলো দ্বিতীয় পত্রের সাজেশনের দিকে চলে যাই। তাহলে আসো যে দ্বিতীয় পত্রের যে সাজেশন, এখানে কি পড়বো ভাইয়া, দ্বিতীয় পত্রটার নাম হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। এখান থেকে কোন কোন টপিক পড়বো, আচ্ছা ভাইয়া একটা গান বলেন, গানটা বলবো জাস্ট একটু দেখাই দিই তারপরে বলতেছি, হ্যাঁ শোনাবো, বলছি যেহেতু শোনাবো ইনশাল্লাহ, বা শেষের দিকে একবারে শোনাই দিবনি। দেখো তাহলে এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টার নাম কি ভাইয়া, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। এখান থেকে কি পড়বো ভাইয়া সিকিউর জন্য, আসো খুব গুরুত্বপূর্ণ, আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে, এগুলো তোমরা দেখে নিবা পজ করে। পাশাপাশি এখান থেকে কি পড়বা, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, অর্থাৎ বাংলাদেশে কিভাবে সমাজবিজ্ঞানটা আসলো, এখানে যতগুলো MCQ আছে সবগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং আমি কিন্তু ক্লাসে খুব ইন ডিটেলসে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো আসবে সবগুলোই পড়াই তোমাদেরকে, যারা ক্লাস করছো তারা জানো। তাহলে দেখো এইখানে সবচেয়ে বেশি গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, গ প্লাস ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠান ক্ষেত্রে ডক্টর নাজমুল করিমের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এইটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের জন্য এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এরপরে প্রশ্ন আসবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ঢাবি লিখলাম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিখো আর কি, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে বলা হচ্ছে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ব্যাখ্যা করো, সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে নাজমুল করিমের ভূমিকা কি ব্যাখ্যা করো। তাহলে নাজমুল করিমের ভূমিকা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ এবং ঘয়ের জন্য। এরপরে কি আসবে ভাইয়া, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা গ নাম্বার অথবা ঘ নাম্বারের জন্য আসবে, ঘ নাম্বারের জন্য আসবে, কিসের জন্য, ঘ নাম্বার। সমাজবিজ্ঞান কেন পাঠ করব, বাংলাদেশে কেন সমাজবিজ্ঞান পাঠ করব, এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাইয়া এখানে কি আসবে, এখানে হচ্ছে তোমার যেটা আসবে যে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তো পড়লাম, যে সমাজবিজ্ঞানের বিকাশ, যে বাংলাদেশে সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আসলো, এরপরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে কিভাবে সমাজবিজ্ঞানটা ছড়াই গেল, এটা আসবে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়, এরপরে চট্টগ্রামে করা হয়, তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়, বেগম রোকেয়াতে করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় করা হয়, এবং এখন বর্তমানে সবগুলা মানে বিশ্ববিদ্যালয় প্লাস মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবগুলো জায়গায় মূলত এই সাবজেক্টটা পড়ানো হয়। তাহলে এই যে বাংলাদেশে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে যে ছড়াই গেল, এই বিকাশটা সম্পর্কে পরীক্ষা আসবে, যে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করো বা সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আলোচনা করো। যদি বলে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আলোচনা করো, তাহলে তোমাকে কি করতে হবে, যে সমাজবিজ্ঞানটা বাংলাদেশে কিভাবে আসলো ওইটা আলোচনা করতে হবে। যদি বলে সমাজবিজ্ঞান চর্চার মানে কিভাবে বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা মানে বাংলাদেশে ছড়াই গেল, তখন কিন্তু বাকিগুলো আলোচনা করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এই টপিক থেকে এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বা এবং এগুলো সিকিউর জন্য আসবে। আসো আমরা একটা নমুনা প্রশ্ন দেখি, কি দেখবো, নমুনা প্রশ্ন। তাহলে নমুনা প্রশ্নে কি বলতেছে দেখো, 1839 সালে ফ্রান্সের একটি
সামাজিক বিজ্ঞানের কি হয় জন্ম হয়, আমরা জানি 1839 সালে সোসিওলজির কি হয় জন্ম হয়, তাই না, সমাজ বিজ্ঞানের জন্ম হয়। তাহলে বলছে বাংলা 1839 সালে ফ্রান্সে একটি বলা হচ্ছে সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে কি হয় যে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। এই যে বলছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে, এবং এই অধ্যাপকটাকে ডক্টর এ কে নাজমুল করিম, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে আর সেজন্য তাকে এই বিজ্ঞানটির বাংলাদেশের জনক বলা হয়। তাহলে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনককে ডক্টর এ কে নাজমুল করিম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা আছে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সামাজিক বিজ্ঞানের অধ্যয়নটা হচ্ছে কি আমাদের যে অত্যন্ত জরুরি। তাহলে এখানে প্রশ্ন করছে প্রথম ক নাম্বারে, বলছে দেখো পজিটিভ ফিলোসফি গ্রন্থটা কার, এটা আমরা জানি অগাস্ট কোতে লেখা একটা গ্রন্থ, তাই না। তাহলে বলা হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চায় যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের মধ্যে 5 জনের নাম লিখতে বলছে। তাহলে তাদের মধ্যে যে 5 জনের নাম আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে 5 জনকে কে, যেমন তোমার হচ্ছে কি অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস, ঠিক আছে। এরপরে অধ্যাপক হচ্ছে ডক্টর এ কে নাজমুল করিম। তারপরে ইউনেস্কোর হচ্ছে আমরা জানি যে সমাজবিজ্ঞানের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ডক্টর পিয়েরি বোসাইনি। তারপরে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেকজন অধ্যাপক ছিলেন ডক্টর অজিত কুমার সেন স্যার, ঠিক আছে, অধ্যাপক অজিত কুমার সেন স্যার। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন স্যার, ঠিক আছে। এই 5 জনের কিন্তু অবদান অনেক বেশি ছিল সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে। সো এরকম ধরনের আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাইয়া এখান থেকে প্রশ্ন করছে কি ভাইয়া, যে এখানে 5 জনের নাম উল্লেখ করো। এরপরে গ নাম্বারে কি প্রশ্ন করছে দেখো, বলছে কোন অধ্যাপকের কথা বলা যায়। ওই যে দেখাইলো না একটু আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে, এই যে বলছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে কি হয়েছে, এটার মানে এই বিভাগটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তাহলে প্রশ্ন করছে দেখো যে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে। তাহলে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে, নাজমুল করিমের। তাহলে তোমাকে নাজমুল করিম লিখে কি করতে হবে, এটার ব্যাখ্যা করে বলতে হবে যে নাজমুল করিম কি কি অবদান রাখছে প্রতিষ্ঠার ক্ষেত্রে, ওকে। আচ্ছা, এরপর বলছে একটা সুখী এবং সমৃদ্ধশালী যদি বাংলাদেশ গড়তে চাও তাহলে উদ্দীপকের নির্দেশিত বিজ্ঞানটির পঠন পাঠন জরুরি, অর্থাৎ সমাজ বিজ্ঞানটা পাঠ করা জরুরি। তাহলে সমাজ বিজ্ঞান কেন পাঠ করব, কি কারণে পাঠ করা দরকার বাংলাদেশে, এই জিনিসটা তোমাকে এখানে লিখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে প্রশ্নগুলো আসবে। আরও অনেকগুলো ছিল, এতগুলা না দেখাইলাম, তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই প্রশ্নগুলো জাস্ট একটু করে নিবা, স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে, পোস্ট করে। আসো তৃতীয় অধ্যায়, আসো ভাইয়া তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কি, তৃতীয় অধ্যায়ের মধ্যে ভাইয়া কি কি পড়বো। তাহলে কথা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মধ্যে এখান থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা, 2টা, সর্বনিম্ন 2টা। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া দ্বিতীয় পত্রের মধ্যে কোন কোন অধ্যায়গুলো আমি গুরুত্ব দিয়ে পড়বো, পড়লে 7টা সিকিউ লিখতে পারবো। আসো সাজেশন দেই, দেখো মনে রাখবা প্রথমত পড়বা প্রথম অধ্যায়টা, কোনটা, প্রথম অধ্যায়টা মাস্ট বি, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, এটা পড়বা। এরপরে তৃতীয় অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে চতুর্থ অধ্যায় পড়বা, এই চতুর্থ অধ্যায়, কারণ তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা, চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবে ন্যূনতম 2টা। তাহলে 2টা করে 4টা, আর এখানে একটা 5টা। তাহলে এই 3টা কি বাদ দেওয়া যাবে, কোনোভাবেই যাবে না, বোঝা গেছে। তাহলে এগুলো কোনোভাবেই বাদ দেবা না। এরপরে 10 নাম্বার অধ্যায়টা পড়বা, দশম অধ্যায়টা, এই দশম অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা, ঠিক আছে। তাহলে প্রশ্ন হলো কয়টা তোমার, 2টা 4টা 6টা হয়ে গেল, আর লাগে কয়টা, একটা লাগে। তাহলে এই 4টা মাস্ট বি পড়বা। টোটাল চ্যাপ্টার আছে এখানে 7টা, কয়টা আছে, 7টা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আর বাকি থাকলো কি, দশম অধ্যায়, এখানে বাকি থাকলো নবম অধ্যায়, 9 অধ্যায়টা বাকি থাকলো। আর বাকি থাকলো কি বলতো, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় বাকি থাকলো, আর ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়টা হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা, ভাষা আন্দোলন, তারপরে 1969 সালে গণঅভ্যুত্থান, এগুলো আছে, তাই না। তাহলে এই পঞ্চম অধ্যায়টা পড়তে পারো। পঞ্চম অধ্যায়টা, ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে শহুরে এবং গ্রামীণ জীবনের মধ্যে যে পার্থক্যগুলো এগুলো, আর নবম অধ্যায়টা হচ্ছে সামাজিক সমস্যা। তাহলে তুমি কি করতে পারো, এই 3টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার তুমি পড়তে পারো, ঠিক আছে। 2টা চ্যাপ্টার পড়াটা সেফ জোন হবে, অর্থাৎ সিকিউর জন্য তুমি যে কোনো এই 3টার মধ্যে যে কোনো 2টা পড়তে পারো। আর এইখানে যে 4টা লিখছি এই 4টা মাস্ট বি তোমাকে পড়তে হবে। যদি এগুলো পড়তে পারো এইভাবে, তাহলে এখান থেকে 7টা সিকিউ তুমি 100% আনসার করতে পারবা ইনশাআল্লাহ। 7টা সিকিউ 100% আনসার করতে পারবা। আর এমসিকিউর জন্য কিন্তু সবগুলাই পড়তে হবে, ঠিক আছে। এমসিকিউর জন্য কি করতে হবে, সবগুলাই পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তৃতীয় অধ্যায় থেকে কি পড়বো। দেখো তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, এখান থেকে তোমাকে পড়তে হবে বিভিন্ন ধরনের যুগগুলো আছে। এখন কথা হচ্ছে ভাইয়া যুগ তো 5টা আছে, 5টা যুগে কি পড়া লাগবে, আমার উত্তর হচ্ছে না। কথা হচ্ছে এখান থেকে কি পড়বা, প্রাচীন প্রস্তুত যুগ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তারপরে পড়বা নব্য প্রস্তুত যুগ, এরপরে আরেকটা যুগ পড়বা লৌহ যুগ। এই 3টা যুগ, এই 3টা যুগ যদি কেউ পড়ে তাহলে যুগ থেকে প্রশ্ন আসলে সে যে কোনো ধরনের উত্তর করতে
পারবে, অর্থাৎ মিস যাবে না আর কি। হ্যাঁ, এরপরে এই যুগের কি পড়বো ভাইয়া, এই যুগের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি, লৌহ যুগের বৈশিষ্ট্য কি, মাস্ট বি পড়াই লাগবে। ওকে, আচ্ছা এরপরে এখান থেকে আরেকটা টপিক আছে সিন্ধু সভ্যতা, এটা পড়তে হবে। সিন্ধু সভ্যতা পরীক্ষায় আসে, এই দুইটা যুগ আর সিন্ধু সভ্যতা এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের মধ্যে। ওকে, তাহলে সিন্ধু সভ্যতার কি পড়বো, এটার উৎপত্তি কিভাবে হলো, এটার বৈশিষ্ট্য কি, এটা কিভাবে পতন ঘটলো, এগুলো পড়তে হবে এখান থেকে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা টপিক আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে দুইটা পাবা, পাহাড়পুর আরেকটা হচ্ছে ময়নামতি। ওকে, এই পাহাড়পুর এবং ময়নামতিটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে কখনো কখনো সিকিউ আসে, একটু করে দেখে নিবা। যেহেতু তিনটা টপিক আছে, দুইটা প্রশ্ন আসবে, সেহেতু স্কিপ না করাই ভালো এই চ্যাপ্টার থেকে আমি বলবো। ঠিক আছে, যেই চ্যাপ্টারগুলো পড়বা ওগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে কি হবে, তাহলে ওইখান থেকে যে কোনো ধরনের সৃজনশীল আসলে তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে আমার সাজেশন, এই তৃতীয় অধ্যায়ের সাজেশন আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরে আসলে চতুর্থ অধ্যায়ে যাই আমরা। হচ্ছে আমাদের খুব বেশি একটা সময় নেই, ঠিক আছে, না হলে আমি তোমাদেরকে আরো প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করে দেখাইতাম আর কি। ঠিক আছে, যে কি কি ধরনের প্রশ্নগুলো আসতেছে, যদিও দেখাটা জরুরি। হ্যাঁ, তারপরে দেখো যেমন একটা প্রশ্ন দেখি, না হলে হচ্ছে হয়তো বা বুঝতে পারবো না যে ভাইয়া কি ধরনের প্রশ্ন আসতেছে এখানে। আচ্ছা আসো নমুনা প্রশ্ন একটা দেখার চেষ্টা করি। আচ্ছা এখানে বলছে, দেখো বলছে বলা আছে ইতিহাস অধ্যয়ন করে তাহসিন পাক ভারত উপমহাদেশের একটা প্রাচীন সভ্যতার বিষয়ে জ্ঞান লাভ করে। তাহলে ওই প্রাচীন সভ্যতাটা কি, সিন্ধু সভ্যতা, বোঝাই যাচ্ছে। বলা আছে এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সুযোগ সুবিধা, একতলা দোতলা বাড়ি, গলি, সুপ্রশস্ত রাস্তা, পরিকল্পিত আবাসিক এবং প্রয় নিষ্কাশন ব্যবস্থা, ল্যাম্পপোস্ট, তারপরে ইত্যাদি হচ্ছে ছিল আর কি। এখন প্রশ্ন করছে সভ্যতা কি, তারপরে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে মুদ্রার ভূমিকা ব্যাখ্যা করো। তারপর বলছে উদ্দীপকে কোন সভ্যতার প্রতি বলা হয়েছে। তাহলে আমাদের উদ্দীপকের সভ্যতাটা কি, তোমাদের বইয়ে একটাই সভ্যতা আছে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সেটা কি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এই সিন্ধু সভ্যতা তোমাকে পড়তে হবে। তাহলে কোন সভ্যতার সম্পর্কে বলা হয়েছে, সিন্ধু সভ্যতা, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে তাহসিন উদ্দীপকে বর্ণিত সভ্যতাটা বলা হচ্ছে সমাজতাত্ত্বিক গুরুত্ব কিভাবে লিপিবদ্ধ করতে পারে আর কি, অর্থাৎ এইটার সমাজতাত্ত্বিক গুরুত্বটা কি, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে সিন্ধু সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে কিন্তু। হ্যাঁ, তারপরে এখান থেকে কি আসে, যুগ থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রশ্ন সবচেয়ে বেশি প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, লৌহ যুগ, এই তিনটা যুগ ভালোভাবে পড়বা। আসো চতুর্থ অধ্যায়ের দিকে একটু দেখার চেষ্টা করি। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা, এবং চতুর্থ অধ্যায়ের টপিক আছে চারটা, চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি। এমন কথা হচ্ছে ভাইয়া কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আমার উত্তর হচ্ছে চাকমাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গারোটা। চাকমা আর গারো এই দুইটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ, এরপরে পাশাপাশি মণিপুরিটা গুরুত্বপূর্ণ, সাঁওতাল। যেহেতু চারটাই আছে মাত্র এবং দুইটা প্রশ্ন আসবে, সেহেতু আমি বলবো এখান থেকে স্কিপ করিও না। ঠিক আছে, স্কিপ করিও না, করলে কি হবে, পড়লে পরবর্তীতে ধরা খেয়ে যেতে পারো। সো এই জন্য আমি বলবো চাকমাটা, গারোটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, পাশাপাশি সাঁওতাল, মণিপুরি এগুলো একটু দেখে রাখবা। মণিপুরিটা মনে রাখার উত্তর হচ্ছে নৃত্য, মনে রাখার টেকনিক হচ্ছে নৃত্য, অর্থাৎ উদ্দীপকে যদি নৃত্যের কথা দেখতে পাও তাহলে বুঝবা ওইটা মণিপুরি, ওইটা কারা, মণিপুরিরা। ঠিক আছে, আচ্ছা তাহলে চাকমাটা গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি, এদের কোন জিনিসগুলো পড়বো, তাহলে এদের অর্থনৈতিক জীবন কেমন, এদের পারিবারিক জীবন কেমন, এরা কি খায়, এরা কেমন ধরনের পোশাক পরে, নেতৃত্ব ব্যবস্থা কি, ঘরবাড়ি কি। নেতৃত্বের ব্যবস্থা হচ্ছে চাকমার ক্ষেত্রে নেতৃত্বের ব্যবস্থাটা খুব ভালোভাবে পড়বা। চাকমাদের নেতৃত্ব ব্যবস্থা কি, ওই যে আছে না মৌজা, তারপরে মনে করো যে কারবারি, হেডম্যান, এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে এই অধ্যায় থেকে। ওকে, তারপরে বলা হচ্ছে যে এদের অন্ত্যেষ্টি ক্রিয়া কি, এদের সামাজিক উৎসব, এই যে সামাজিক উৎসব, চাকমাদের বিখ্যাত সামাজিক উৎসবের নাম কি, বিজু উৎসব, গারোদের হচ্ছে ওয়ানগালা, তাই না। এরপরে আমাদের সাঁওতালদের হচ্ছে কি, সাঁওতালদের হচ্ছে যে আমাদের সহরাই, আর মণিপুরীদের নৃত্য লাইহারাউ বা নৃত্যটা আর কি। সো এগুলো মনে রাখতে হবে, এগুলো খুব ভালোভাবে পড়বা, এগুলো হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ভাইয়া দেখো এখান থেকে দেখার চেষ্টা করি। তাহলে বলা হচ্ছে নমুনা প্রশ্নের কথা বলতেছে এখানে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে সংস্কৃতি এক, বলা হচ্ছে বিচিত্র ভঙ্গিমায় নৃত্য গীত, তারপরে হচ্ছে ধাঁধার আসর, লোকসঙ্গীত, রাসনৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির হচ্ছে কি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে নৃত্যর কথা বললে কার কথা বলছি, নৃত্যর কথা বললেই বুঝবা এটা মণিপুরের কথা বলা হচ্ছে। কার কথা, মণিপুরের কথা বলা হচ্ছে আর কি। ওকে, আচ্ছা এই তারপর বলা হচ্ছে নৃত্যকে এরা পবিত্র মনে করে। তাহলে এই চিত্র সংস্কৃতি একের মধ্যে যাদেরকে বলা হয়েছে এরা কারা, এরা হচ্ছে মণিপুরি, এরা কে, মণিপুরি। ওকে, এরপর হচ্ছে স্বামীর বিবাহের পর, এইখানে দ্বিতীয় সংস্কৃতি বলছে যে বিবাহের পর স্বামী কি হয়, স্ত্রীর বাড়িতে চলে যায়। তাহলে মাতৃতান্ত্রিক পরিবার এটা, তাই না, মাতৃতান্ত্রিক পরিবার
এর কথা বলা হচ্ছে যে বিবাহের পরে স্বামী স্ত্রীর বাড়ি চলে যায়, কাদের ক্ষেত্রে হয় এটা? গারদের ক্ষেত্রে, মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ্য করা যায়। তাহলে বলা হচ্ছে এই পরিবারের মূলত নারীরাই হচ্ছে কি বলা হচ্ছে মূলত হচ্ছে নারীরাই, এবং হচ্ছে বংশধারাও নারীদের দিক থেকে নির্ধারিত হয়। তাহলে মাতৃতান্ত্রিক পরিবার গারদের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে উপরের সংস্কৃতি হচ্ছে নৃত্য মণিপুরী আর নিচেরটা হচ্ছে গারো। তাহলে এখানে প্রশ্ন করছে, বলেছে চাকমারা প্রধানত কোথায় বসবাস করে? জুম চাষ বলতে কি বোঝায়? এর বলছে সংস্কৃতি এক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করে? নৃত্যের কথা বলছে, তাহলে উত্তর কি হবে? মণিপুরী। এখন বলছে সংস্কৃতি দুই, এর পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। তাহলে এই যে সংস্কৃতি দুইটা কোন নৃগোষ্ঠী? গারো। তাহলে গারোদের পরিবার প্রথা হচ্ছে মাতৃতান্ত্রিক, সবারগুলো পিতৃতান্ত্রিক, অর্থাৎ সবার পরিবারে বাবা হচ্ছে পরিবারের প্রধান, কিন্তু গারোদের ক্ষেত্রে বাবা কিন্তু কি বলতো পরিবারের প্রধান না, ওদের ক্ষেত্রে মা হচ্ছে পরিবারের প্রধান। তাহলে গারোদের পারিবারিক ব্যবস্থাটা হচ্ছে অন্যদের চেয়ে ভিন্ন, এই জিনিসটাই ব্যাখ্যা করতে বলছে। তাহলে চতুর্থ অধ্যায় থেকে এগুলো পড়ার চেষ্টা করবো এখান থেকে, কেমন? পঞ্চম অধ্যায় ভাইয়া, পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে কি আছে? বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট। এখান থেকে প্রশ্ন কি পড়বো ভাইয়া? এখান থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা ভাষা আন্দোলন। কি পড়বা? ভাষা আন্দোলন পড়বা। এরপরে পড়বা 1969 সালের যে ছিল 1970 সালে যে নির্বাচন, এটা পড়ার চেষ্টা করবা। ভাষা আন্দোলনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে এই যে পূর্ব পাকিস্তানের আর্থসামাজিক যে বৈশিষ্ট্য, এটা ভালোভাবে পড়বা। শিক্ষা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ কেন আর কি, এই জিনিসটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপরে আরেকটা পড়বা 1969 সালের যে গণ অভ্যুত্থান, ঠিক আছে? এটা পড়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তাহলে ভাষা আন্দোলন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলো ছিল শিক্ষা, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে, এগুলা পড়ার চেষ্টা করবা। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে আর কি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যদি যাই, গ্রামীণ এবং শহুরে সমাজ সম্পর্কে বলছে। তাহলে গ্রামীণ এবং শহুরে সমাজের ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এখান থেকে কি পড়বো? এখান থেকে তোমরা যেটা পড়ার চেষ্টা করবা সেটা হচ্ছে যে গ্রামীণ এবং শহুরে সমাজের বৈশিষ্ট্য কি, এদের মধ্যে পার্থক্যটা কি, এদের ক্ষমতা কাঠামোটা কেমন, ঠিক আছে? তারপরে এদের স্তর বিন্যাসটা কেমন, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? সিকিউর জন্য সবচেয়ে ভালো করে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, আমি এইটাতে নমুনা প্রশ্ন দেইনি তোমাদেরকে, তোমরা জাস্ট এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিবা। ওকে, কি করবা? স্ক্রিনশট দিয়ে নিবা। এরপরে আরেকটা চ্যাপ্টার হচ্ছে নবম অধ্যায়, সেটা হচ্ছে সামাজিক সমস্যা ও প্রতিকার। এই চ্যাপ্টারটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। কয়টা? দুইটা প্রশ্ন আসতে পারে, অনেক বড় তো এই জন্য। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো ভাইয়া? গুরুত্বপূর্ণ টপিক আমি যদি বলি, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই টপিকগুলো, জনসংখ্যা, তারপরে বেকারত্ব, যৌন নিপীড়ন, মাদকাসক্তি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মাদকাসক্তি, তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে সামাজিক সমস্যাগুলো হয় সেগুলোও গুরুত্বপূর্ণ, তবে কম তুলনামূলক। বাল্য বিবাহ গুরুত্বপূর্ণ, নিরক্ষরতা গুরুত্বপূর্ণ, জঙ্গিবাদ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে বেশি পড়তে হবে, ঠিক আছে? এই টপিকগুলো। এখন এখানে কি পড়বা এই টপিকগুলোর, যে এই টপিকগুলো কি, এগুলো কেন হয়, কিভাবে এগুলো দূর করা যায় বা প্রতিকার করা যায়, এগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের লাস্ট যে চ্যাপ্টার, সেটা নাম হচ্ছে দশম অধ্যায়, ঠিক আছে? কি হচ্ছে? দশম অধ্যায়। সো দশম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কি? সামাজিক উন্নয়ন। কি বলতো? সামাজিক উন্নয়ন, ঠিক আছে? তাহলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি ভাইয়া? এখানে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সরকারি সংস্থা, আরেকটা হচ্ছে বেসরকারি সংস্থা। এই দুটো জিনিস আমরা এখান থেকে পাবো আর কি, ঠিক আছে? তাহলে এই সরকারি সংস্থার মধ্যে কয়েকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে। একটা হচ্ছে V8 প্রোগ্রাম, যেটা ভিলেজ 8 প্রোগ্রাম, এটার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি ভালোভাবে পড়বা। তারপরে পল্লী উন্নয়ন একাডেমি, পল্লী উন্নয়ন বোর্ড, সমবায় সমিতি, ঠিক আছে? এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো ভালোভাবে পড়বা। কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের সিকিউর জন্য। হ্যাঁ, এরপরে বেসরকারি সংস্থা কি, বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমগুলো কি, এবং সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়টা কেন জরুরি। সমন্বয় বলতে কি, সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থাটার কেন এক হয়ে কাজ করাটা জরুরি। কারণ দেখো, যে একটা দেশের যে উন্নয়নের জন্য উন্নয়ন করাটা কখনো, একটা দেশের উন্নয়ন করাটা কখনো এক সরকারি সংস্থার পক্ষে এককভাবে সম্ভব না, আবার হচ্ছে কি তোমার বেসরকারি সংস্থার ক্ষেত্রেও কিন্তু এককভাবে সম্ভব না। সো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার একটা কোলাবোরেশন প্রয়োজন, সমন্বয় প্রয়োজন। তবেই কিন্তু কি হবে বলতো, তবেই হচ্ছে আমাদের যে হবে আর কি, ঠিক আছে? যে কোলাবোরেশন যখন হবে তখনই কিন্তু একটা দেশের সামাজিক উন্নয়ন সম্ভব হবে আর কি, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কি টোটাল হচ্ছে আমাদের যে আলোচনা, বুঝতে পারছো? কি বলতো, টোটাল আলোচনা আমাদের কিসের উপরে? সেটা হচ্ছে যে উপরে, কিসের উপরে বলতো?
যে সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে হচ্ছে আমাদের টোটাল পূর্ণাঙ্গ সাজেশনের যে আলোচনাগুলো, আসলে কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বা, কোন জিনিসগুলো পড়বা না, হ্যাঁ এই জিনিসগুলো আমরা মোটামুটি এখান থেকে দেখার চেষ্টা করলাম। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে জ্ঞানমূলকের যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে এখানে দেখাইতে পারিনি, ঠিক আছে। জ্ঞানমূলকের জিনিসগুলো বা অনুধাবনমূলকের যে জিনিসগুলো, এগুলো আমি তোমাদেরকে আমাদের যে FRB 3.1 কোর্সটা যেটা পাবো আর কি, হ্যাঁ এই কোর্সের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে একেবারে ইন ডিটেলসে বিস্তারিত পড়াবো, একদম বুঝতে পারছো, সবগুলা বিস্তারিত পড়াবো। সেটা হচ্ছে FRB 3.1 কোর্সে। ভাইয়া খাইছেন? না, দুপুরের খাওয়া এখনো হয়নি, আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে জাস্ট কোনো মতো দৌড় দিয়ে তোমাদের এখানে চলে আসছি ক্লাস নেওয়ার জন্য আর কি, দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখনো। আচ্ছা, একটু কোর্সটা সম্পর্কে বলে দেই। তোমরা জানো যে FRB 3.1 কোর্স, এই কোর্সটা আমাদের এখানে চলমান আছে এবং আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে মানবিক বিভাগের সবগুলা স্টুডেন্টদের জন্য আর কি, অর্থাৎ মানবিক বিভাগের এমন কোনো সাবজেক্ট নাই যেটা আমাদের এখানে পড়ানো হয় না, সব সাবজেক্ট পড়ানো হয়। কি কি পড়ানো হয় আসো একটু দেখি। যেমন গার্হস্থ্য বিজ্ঞান পড়ানো হয়, তারপরে সমাজকর্ম পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, মনোবিজ্ঞান পড়ানো হয়, বাংলা দ্বিতীয় পড়ানো হবে, ইংরেজি ফার্স্ট পেপার পড়ানো হবে, ইংরেজি সেকেন্ড পেপার পড়ানো হবে, ঠিক আছে, বাংলা দ্বিতীয় পড়ানো হবে। এরপর বলা হচ্ছে ICT, এই যে ইংরেজি সেকেন্ড, ইংরেজি ফার্স্ট, বাংলা সেকেন্ড, তারপরে হচ্ছে ICT পড়ানো হবে। এগুলো তো থাকবেই, কম্পালসারি তো থাকবেই। পাশাপাশি গার্হস্থ্য বিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, মনোবিজ্ঞান, ঠিক আছে, তারপরে অর্থনীতি, কৃষি শিক্ষা আমি নিজে পড়াই, ঠিক আছে, কৃষি শিক্ষা, তারপরে ভূগোল, তারপরে ইসলামিক স্টাডিজ আর কি, হ্যাঁ তারপরে বলা হচ্ছে ইসলাম শিক্ষা এটা, এরপরে হচ্ছে ইসলামিক হিস্ট্রি অর্থাৎ যে ইসলামের ইতিহাস, আর উপরেরটা হচ্ছে ইসলাম শিক্ষা, এরপরে লজিক যুক্তিবিদ্যা, এরপরে হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, তারপরে সমাজবিজ্ঞান তো আমি নিজেই পড়াই তোমাদেরকে, এরপরে সিভিক্স হচ্ছে তোমাদের তৌফিক ভাইয়ার, এরপরে দেখো তোমাদের হচ্ছে কি বাংলা ইংরেজি ICT এগুলো তো থাকতেছে, অর্থাৎ মানবিক বিভাগের কোনো সাবজেক্ট বাদ নাই যেটা এখানে পড়ানো হবে, সবগুলা এখানে পড়ানো হবে। হ্যাঁ 13টা সাবজেক্ট পাবা মানবিক বিভাগে, অর্থাৎ মানবিক বিভাগের টোটাল বাংলাদেশে মানবিক বিভাগের সাবজেক্টই আছে 13টা, তাহলে ওই 13টা সাবজেক্টের সবগুলো এখানে পড়ানো হবে আর কি, অর্থাৎ তোমার অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানে থেকে কি করতে পারবা, একটা পূর্ণাঙ্গ করতে পারবা আর কি, ঠিক আছে। এবং আমাদের ক্লাস কোয়ালিটিগুলো তোমরা দেখবা, বনিয়ামিন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে দেখবা, পাশাপাশি বনিয়ামিন পেজের মধ্যে আমাদের ক্লাস কোয়ালিটিগুলো দেখবা, টিচারদের পড়ানো সব কিছু মিলাই যাচাই বাছাই করবা। জাস্ট আমি এতটুকুই বলতে পারি, FRB 3.1 কোর্সটা তোমাদের জন্য একটা বেস্ট কোর্স হবে আর কি, ঠিক আছে। অনেক সুন্দর সাজানো গোছানোভাবে পড়ানো হয় আমাদের এখানে, পেইড ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করতেছে, ওদের কাছ থেকে রিভিউ নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি কোর্স আছে ভাই, আমাদের এখানে কম্বো কোর্স আছে। কম্বো কোর্সের মধ্যে তুমি পাবা বাংলা ইংরেজি ICT, যেটার কোর্স ফি 1490 টাকা। হ্যাঁ, এরপরে তুমি যদি চাও যে আমি কম্বো কোর্সে সবগুলোতে ভর্তি হবো না, আমি শুধু বাংলাতে হব, আমি শুধু ইংরেজিতে বা আমি শুধু ICTতে হব, তাহলে যে কোনো একটা সাবজেক্টেও ভর্তি হতে পারবা, যেটার কোর্স ফি হচ্ছে 990 টাকা। ওকে, আচ্ছা, এরপরে মানবিক বিভাগের জন্য গ্রুপ সাবজেক্ট আছে, যেটার কোর্স ফি হচ্ছে মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ তোমার যে 4টা সাবজেক্ট আছে আর কি, হ্যাঁ ওইটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা, 1490 টাকা। এবং তুমি যদি চাও মানবিক বিভাগের আমি সব সাবজেক্টে ভর্তি হবো না, শুধু একটা সাবজেক্টে ভর্তি হবো, সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞান বা অর্থনীতি বা যুক্তিবিদ্যায় ভর্তি হবো, তাহলে তুমি সেটাও করতে পারবা, সেটার কোর্স ফি 750 টাকা। ওকে, এরপরে বান্ডেল কোর্সের মধ্যে তুমি বাংলা ইংরেজি ICTর পাশাপাশি তোমার মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের ক্লাস তুমি এখানে পাবা, যেটার কোর্স ফি হচ্ছে আমার 1490 টাকা, ঠিক আছে। তবে তুমি যদি আজ রাত 12টার মধ্যে ভর্তি হও, তাহলে এই যে সবগুলা কোর্স ফি দেখতে পাচ্ছ, এই সবগুলা কোর্স ফি এর উপরে 10% ডিসকাউন্ট পাবা। কত পার্সেন্ট? 10%। ওকে, 10% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবা। এখন কথা হচ্ছে ভাইয়া ভর্তি কিভাবে হবে? ভর্তি হওয়ার জন্য এই যে উপরের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের মার্চের নাম্বার, এই নাম্বারে তোমাকে পেমেন্ট করতে হবে। কি করতে হবে? পেমেন্ট করতে হবে আর কি। হ্যাঁ, এই নাম্বারে পেমেন্ট করতে পারো। আর নিচের নাম্বারটা হচ্ছে আমাদের এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু খুলে দেওয়া আছে। সো এইখানে তুমি কি করতে পারো, নিচের নাম্বারটাতে তুমি হচ্ছে সেন্ড মানি করবা, টাকা সেন্ড মানি করবা, অর্থাৎ যে কোর্সে ভর্তি হতে চাও সেই কোর্সের টাকাটা তুমি সেন্ড করবা। সেন্ড করার পর তুমি বলবা যে ভাইয়া আমাদের বনিয়ামিন পেজে তুমি হচ্ছে কি করবা, নক করবা, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে তোমরা কি করবা বলো তো, ফোন করে বলবা যে ভাইয়া আমি অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছি, ঠিক আছে। এরপরে আমরা তোমার সাথে যোগাযোগ করে তোমাকে আমাদের যে FRB 3.1 কোর্স, এই কোর্সের মধ্যে দেখো FRB 3.1 কোর্স, ঠিক আছে, এই কোর্সের মধ্যে আমরা তোমাকে অ্যাড করে নিব, ঠিক আছে। এবং এই কোর্সের ক্লাস কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, বুঝতে পারছো, এই সপ্তাহ থেকে শুরু হয়েছে। সো আমি তোমাদেরকে বলবো তোমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব দ্রুত কি করো, ক্লাসের মধ্যে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো। আমি বলতে পারি এতটুকুই তোমাদেরকে যে এই কোর্সটা তোমাদের লাইফের বেস্ট কোর্স হবে এবং খুব সাজানো গোছানোভাবে আমাদের এখানে কিন্তু পড়ানো হয় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক। সো তোমরা চাইলেই কিন্তু কি করতে পারো, যে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো আর কি, ঠিক আছে। তো এতটুকুই আমি জাস্ট তোমাদেরকে বলবো আর কি।
আচ্ছা এখন গান গাইবেন একটা, গান কি গাইতেই হবে? গান যে গাবো, কি গান গাবো? আমি তো গান পারি না। দাঁড়াও দেখি গাওয়া যায় কিনা কিছু একটা। আচ্ছা একটা ছেঁকা খাওয়া গান গাই তাহলে, হ্যাঁ ছেঁকা খাওয়া গান। ক্লাস তোমরা শেয়ার করো নাই, খুব কষ্ট পাইছি আমি আজকে। আমার ক্লাসে মাত্র 336টা শেয়ার, এটা কোনোভাবেই মানা যায় না, ঠিক আছে? ছেঁকা খাওয়া গান কিন্তু, হ্যাঁ। সো রোমান্টিক গান আর আসতেছে না, ছেঁকা খাওয়া গান গাই একটা সেন্ট গান। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয় আজ সেই পাষাণ বন্ধু এত রে কঠিন। আমার ভুলে গেছি, কারণ একটু ওয়েট, লিরিক্স দেখি, হ্যাঁ। আচ্ছা, যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আর পারবো না, হ্যাঁ আসতেছে না ভাইয়া, কণ্ঠ আসতেছে না। 2 ঘন্টা চিল্লানোর পর কিভাবে গান গাবো বলো? আচ্ছা ভাইয়া কোন মেয়ে ছেঁকা দিছে? ছেঁকা কেউ দেয়নি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ভালোভাবে গাইতে পারিনি, হ্যাঁ লিরিক্স কিন্তু ছিল না, আমার মনে নাই আর কি। আরেকটা গান গাওয়া যেতে পারে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু। এই দাঁড়াও লিরিক্স বের করি আগে, ভুলে গেলাম। লাস্ট, হ্যাঁ লাস্ট, আর কিন্তু গাবো না, লাস্ট এটা। ওকে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু,
বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। সতী নারীর গতি যেমন আসমানেরই, সরি আসতেছে না, লিরিক্স ভুলে গেছি। যাই হোক, সো আমি ক্লাস শেষ করি, তোমাদের পরবর্তীতে হচ্ছে তৌফিক ভাইয়ের ক্লাস আছে আর কি। অন্য কোনো একদিন ক্লাসে দেখা হবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আর আমি বলবো এতটুকুই, FRB 3.1 কোর্স তোমাদের জন্য উন্মুক্ত আছে। আজকে রাত 12টার মধ্যে ভর্তি হলে সবগুলো কোর্সে 10% ডিসকাউন্ট পাবা। খুব দ্রুত ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। FRB 3.1 কোর্সের পেইড ব্যাচের ক্লাসে তোমাদের সাথে দেখা হোক, এটাই আমার প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার নতুন নতুন গান শুনতে চলে আসে।